কি অবস্থা সবাই? এইমাস 27। তো মাত্র আমাদের 1 মিনিট হয়েছে, শুরু হয়েছে। তো ভাই একটু আগে জয়েন করছি, আপনারা সবাই জয়েন করেন। আমি এর ইন বিটুইন তোমাদের গ্রেডিংসগুলো দেখি আমি সবার। অলরেডি তোমাদের গতকাল 2টা ক্লাস হয়েছে, মানে আমাদের এই মার্চের প্রথম মূল পর্বে 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে। এর আগে আমরা যথারীতি তোমাদেরকে 16টা ফাউন্ডেশন ক্লাস দিয়েছিলাম, যে ক্লাসগুলোতে আমরা প্রতি সাবজেক্টের 4টা করে ক্লাস দিছি, এবং যথারীতি আমরা আমাদের যতটুকু সম্ভব ছিল ওই সময়টুকুর মধ্যে তোমাদের সাথে যতটুকু কানেক্ট করা যায় কানেক্ট করার চেষ্টা করছিলাম। তো বাট এখন আমাদের মেইন পর্বের ক্লাস শুরু হয়েছে। তো মেইন পর্বের ক্লাস সম্পর্কে আমি যাওয়ার আগে অবশ্যই দাঁড়াও, ইয়েতে তো আসেনি এখনো, দাঁড়াও আসছে সাউন্ড ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, যে বা যারা সালাম দিচ্ছেন প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। তো জয়েন করুক, আমাদের মাত্র 2টা মিনিট হয়েছে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাদের এইমার্স এই নামের সার্থকতা বা এই নামের যে তাৎপর্যতা, এটা তখনই পরিপূর্ণতা পাবে যখন তুমি তোমার একাডেমিক যে এইমটা, মানুষের লাইফের কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্টের ডিফারেন্ট এইমস আছে। তো এখন তুমি যে পোশানে আসো, অলরেডি তোমাদের কলেজ ভর্তির ব্যাপারটা মনে হয় খুব সম্ভবত শুরু হয়েছে। তো এটা চলতে থাকবে। তো অনেকে হচ্ছে তার কাঙ্ক্ষিত যে জায়গাগুলোতে পরীক্ষা দিবে, মানে সেরা কলেজে যে ব্যাপার স্যাপার আছে ওগুলোও পরীক্ষা দিবে। তো খুব সম্ভবত এবার সেপ্টেম্বরের 15 তারিখ তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো কলেজ লাইফ, তোমার এসএসসি লাইফ এবং এসএসসি লাইফের মধ্যে যে সমস্যাটা, মানে স্কুল লাইফটা তো 10 বছরের একদম দীর্ঘ একটা সময়, বাট এইচএসসি লাইফটা শুরু হয় খুব সম্ভবত 2 বছরও হয় না, 16 থেকে 18 মাস হয়। এবং তোমরা অবশ্যই জানো যে 26 থেকেই কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাস বলতে বুঝতে পারছো যে আগে কিছু কিছু চ্যাপ্টার বা কিছু কিছু অধ্যায়ের কিছু কিছু জিনিস বাদ দিয়ে পড়ানো হতো, বাট তোমরা হচ্ছে 26-এর পরবর্তী, যেহেতু তোমরা 27, তোমরা কিন্তু পরিপূর্ণ সিলেবাস এবং নির্দিষ্ট সময়ে সম্পূর্ণভাবে পরীক্ষা দিবা। মানে এখানে কিন্তু কম বা বেশি কম কোনো করার চান্স নেই। তো আর সবচেয়ে বড় কথা যেটা, একাডেমিক লাইফে যদি তুমি একটু সিরিয়াস না হয়ে পড়াশোনা করো, এটার কতটুকু ভয়াবহতা হতে পারে তার কিছু নমুনা হচ্ছে বর্তমান সময়ে দেখবে আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো হয় ওগুলাতে স্টুডেন্টরা সিট ফাঁকা থেকে যায়, বাট আমি স্টুডেন্টকে পাচ্ছি না, কারণ তারা নির্দিষ্ট নাম্বারটুকু পাচ্ছে না। তো এটার জন্য যেটা দরকার, তো আমরা একাডেমিকই পড়াশোনা করি হচ্ছে কি মাত্র একটা জিপিএ পাওয়ার জন্য, অর্থাৎ তুমি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তুমি অ্যাপ্লিকেবল হবা, বাট তুমি দিন শেষে পরীক্ষা দিয়ে টিকলা না, তাহলে কি হবে? তাই এখন থেকেই যেটা সবচেয়ে ভালো চান্স, যে এখন তোমার একাডেমিক লাইফের মেইন এইম থাকবে একটা ভালো জিপিএ এইম অ্যাচিভ করে, ওয়েদার তুমি ডাক্তার হও, ওয়েদার তুমি ইঞ্জিনিয়ার হও, ওয়েদার তুমি এনিথিং হও, তোমার একটা ভালো মতো তোমার একাডেমিক আর অ্যাডমিশন লাইফটাকে কনসলিডেট করা, অর্থাৎ একত্রীভূত করা। ওকে। এবং গত 2টা ক্লাসে, আমাদের প্রথম ক্লাসে তোমাদের আবির ম্যাট্রিক্স পড়াইছে খুবই চমৎকারভাবে, কতগুলো উদাহরণ দিছে। তারপর পরবর্তী ক্লাসটা আমাদের কোষ রসায়ন আমাদের ফাহাদ স্যার নিছে। স্যার কোষ রসায়ন পড়ানোর মাধ্যমে এটা অবশ্যই নিশ্চিত করছে যে আসলে রসায়ন সব জায়গায় আছে। তো আজকে আমি সেই রসায়ন নিয়ে আসছি, মানে হচ্ছে কেমিস্ট্রি। আর আমার পরবর্তীতে অবশ্যই জানো তোমাদের আরেকটা ভাই আসতেছে। আর যেহেতু আমাদের অডিয়েন্স মোটামুটি ভালোই আসছে, তো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, আজকে ক্লাসে যে কোনো মুহূর্তে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব, এবং অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ওই অ্যানাউন্সমেন্টটা কখন দেয় এটার কোনো নির্দিষ্ট টাইম আমি বলে দিচ্ছি না, বাট এই অ্যানাউন্সমেন্টটা যদি পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসে থাকবা, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি অ্যানাউন্স করবো। ওকে। আর যেহেতু প্রথমেই আমরা আজকে হচ্ছে গুণগত রসায়ন দিয়ে শুরু করতে যাচ্ছি, তো গুণগত রসায়ন আমাদের রসায়নের প্রথম পত্রের বা কেমিস্ট্রির প্রথম পত্রের 2য় চ্যাপ্টার। তো 2য় চ্যাপ্টারটার আজকে আমরা অনেক কিছু পড়বো এরকম কোনো কমিটমেন্টে আমি যাচ্ছি না, বাট তোমাদেরকে একটু পরিচিত করার চেষ্টা করব, এবং আমরা অনেক কিছু পড়া বা শেখার চেষ্টা করব, এবং অনেক কিছুই তোমরা আগে পড়ে আসছো। আর সবসময় এতটুকু কনফিডেন্ট থাকবা যে আমি ইন্টারে অনেক কিছুই নতুন দেখব, বাট ওইটা পড়ার চেষ্টাটা করব। আর ওইটার সাথে ধারাবাহিকতা এবং নিজের যে প্রতিজ্ঞা বা নিজের যে একটা প্রচেষ্টা, এই দুইটা যদি আমি সুন্দর মতো মিলিত প্রচেষ্টা করি তাহলে তোমার এমনি ভালো হবে। আর ধারাবাহিকতা এখানে একটা খুবই ভাইটাল ওয়ার্ড, কনসিস্টেন্সি। এটা মেনটেন করলে দেখবো তোমার একাডেমিক লাইফে আস্তে আস্তে ভালো করে তুমি ভালো করতে পারতেছো। আর অবশ্যই তোমার গোলগুলাকে ছোট ছোট করে সেট করবা। ওই ছোট ছোট গোলগুলোকে যদি তুমি আস্তে আস্তে ফুলফিল করো তাহলে দেখবা যে তোমার একাডেমিকের সাথে অ্যাডমিশনের একটা ভালো পরিপূর্ণতা লাভ পাবে। বুঝতে পারছো? একাডেমিক লাইফেই সম্ভব অ্যাডমিশনের অনেকটাই প্রস্তুতি গুছিয়ে নেওয়া সম্ভব, কিন্তু আমরা গুছিয়ে পড়ি না, এলোমেলোভাবে পড়ি, এই কারণে আমাদের প্রস্তুতিটা হয় না। তো দেখি কে কি লেখছে একটু দেখি।
ঠিক আছে, আমাদের সাথে অনেকেই আবার আমাদের টিচারও অনেকে ক্লাস দেখতেছে। আই এম রেডি। কিছু কিছু মানুষের নাম অলরেডি পরিচিত, যাদের আমি আগে হয়তো আমাদের কলেজ এডমিশন প্রোগ্রামে দেখছিলাম, বা যাদের আমাদের এফআরসিতে ছিল, অনেকের নামই আমি এখানে পরিচিত পাচ্ছি, আবার কিছু কিছু নাম নতুনও আছে। ধন্যবাদ। ওকে ওকে। আমাদের মিথিলা আমাদের মডারেটর না? আচ্ছা, মিথিলা খুব অ্যাক্টিভ, সবসময় থাকে। আর সবাইকে একটাই কথা আমি বলবো যে এইখানে আইসা নিজের ব্যক্তিগত পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, বা অনেক ধরনের ইরিলেভেন্ট কথা বলার কোনো দরকার নেই। তুমি রিলেভেন্ট কথা বলো আর ক্লাসের প্রতি মনোযোগ দাও। হ্যাঁ, একজন আরেকজনকে পিঞ্চ করা বা অবাঞ্ছিত বা উল্টাপাল্টা কোনো কথা বলার কোনো দরকার নেই। যদি এটা বলো তাহলে তোমাকে সাথে সাথে ব্যান করে দেওয়ার চেষ্টা করা হবে, বুঝতে পারছো? কারণ এতে করে তুমি তোমার পরিচয় বহন করতেছো। এবং চেষ্টা করবা যে ক্লাসের যে একটা ডিসেন্সি আছে বা একটা সৌন্দর্যতা আছে, যে একটা শিষ্টাচার আছে, ওটা মেনটেন করার জন্য। ওকে। রিমিত, হ্যাঁ রিমিত আসছে। রিমিত নিয়ে রিমিতকে আমি প্রায় খেয়াল করতাম। রিমিত আমাদের কলেজ অ্যাডমিশনের ক্লাসগুলোতে খুব অ্যাটেন্টিভলি করতো। যাক, আমি আর দেরি না করি, চলো আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, গুণগত রসায়ন, এই রসায়নের এটা হচ্ছে আমাদের যে অধ্যায় 2-এর যে প্রথম লেকচারে আমরা একদম শুরুতেই একটা বুদ্ধিমান মানুষ বা একটা বুদ্ধিমান স্টুডেন্টের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একটা লেকচারকে সুন্দর মতো ম্যাপিং করা। কারণ তুমি একটা জার্নিতে যাচ্ছ, ওই জার্নিতে তোমার ডেস্টিনেশন হচ্ছে দিন শেষে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়া। তো এই যে জার্নিটাকে থেকে তুমি যে ডেস্টিনেশন যাচ্ছ, তার জন্য একটা তোমার প্রপার প্ল্যানিং বা ম্যাপিং থাকতে হবে। দেখো, একদম শুরুতেই আমি তোমাদের পরিপূর্ণ চ্যাপ্টারটাকে যথাসম্ভব 4টা ভাগে ভাগ করার চেষ্টা করছি, এবং এই 4টা ভাগে আমি সুন্দর মতো এদেরকে 4টা ভাগে আমরা কি কি আছে, কি কি টপিকগুলো আছে তার একটা ওভারভিউ দিছি। এখনই এটা নিয়ে একদম লাফাইয়া পড়ার দরকার নেই। যখন তোমাদেরকে আমি পিডিএফটা দিব, একটু দেখবা। আর আপাতত যে বা যারা বই কিনছো বা যে বা যারা প্রিভিয়াস ইয়ারের বইগুলো কালেক্ট করছো, তারা একটু দেখো যে আলটিমেটলি কি আছে তোমার চ্যাপ্টারটার মধ্যে। এবং এই 4টা পার্টের প্রথম পার্টটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে, মানে হচ্ছে পরমাণুর গঠন নিয়ে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের পরমাণুর গঠন নিয়ে। এর পরবর্তীতে পার্টটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তরঙ্গ ও বর্ণালী নিয়ে। পরবর্তীতে হচ্ছে আমাদের দ্রাব্যতা ও দ্রবণ নিয়ে। আর 4 নাম্বারটা হচ্ছে আমাদের কিছু পৃথকীকরণ পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলা যেগুলো আমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট এখন কিন্তু আমাদের ফুল সিলেবাসে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হয়ে গেছে। অর্থাৎ পরিপূর্ণ চ্যাপ্টারটাকে আমরা 4টা সুন্দরভাবে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ তুমি অন্ততপক্ষে এতটুকু জানবা যে আমার সম্পূর্ণ চ্যাপ্টারে কতগুলা বলয় বা ভাগ আছে। এতে করে তোমার প্রস্তুতিটা সুন্দর হবে, সুগঠিত হবে। এখন দেখেন, আমি তো আপনাকে ভাগ করে দিছি। এর পরবর্তী দায়িত্ব হচ্ছে অ্যাজ পার আওয়ার কমিটমেন্ট। সাধারণত দেখো, আমাদের যে লেকচারগুলোকে আমরা যে এক একটা লেকচার দিব, এখানে লেকচারেরও একটা প্ল্যান রাখা হয়েছে। কোনো সময় হয়তো বা লেকচারের প্ল্যানগুলো এদিকে এদিক হতে পারে তোমাদের সুবিধার চিন্তা করে। হ্যাঁ, তুমি ভালো মতো খেয়াল করে দেখো, এখানে কিন্তু লেকচার শুধুমাত্র নট অনলি লেকচার আমরা রাখার চেষ্টা করছি, যে এখানে অনেক কিছুই পরিচিত আছে, আবার অনেক কিছুই তোমার কাছে অপরিচিত মনে হবে। বাট এই লেকচারগুলোর একটা সবচেয়ে চার্মিং পয়েন্ট, যেটা সবচেয়ে চার্মিং পয়েন্ট হচ্ছে এই জায়গায় আমরা লাস্টের দিকে লেকচারগুলোতে কিছু বোর্ড ভিত্তিক সিকিউ এমসিকিউ, এছাড়া তোমার পরিপূর্ণ প্রস্তুতির জন্য আমরা ভার্সিটি স্ট্যান্ডার্ড, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, এই কোয়েশ্চেনগুলো, ইভেন মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনও রাখার চেষ্টা করছি, যাতে করে তুমি এখান থেকে একটা পরিপূর্ণ প্রস্তুতি রাখতে পারো, যাতে করে তুমি কুল হারায় না ফেলো। কারণ মনে রাখবা, একাডেমিকে ভালো করাই কিন্তু তোমার শেষ কথা না। তোমার দিন শেষে উদ্দেশ্য হবে একটা অ্যাডমিশনে ভালো ফলাফল করা। এই কারণে দেখো, সম্পূর্ণ লেকচারটা একটা ওভারভিউ তোমার কাছে আছে, যে আমার এই লেকচারে হয়তো এইটা পড়ানোর কথা। অর্থাৎ অ্যাজ ফার আজ কমিটমেন্ট, আমি তোমার কমিটমেন্টটা মিট করতে পারতেছি কিনা। যেহেতু আমি তোমাকে আগেই একটা লেকচারের ওভারভিউ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তুমি জানবা যে এই লেকচারটা এত দিনে শেষ হবে। ওকে, এইবার চলেন মেইন লেকচার প্ল্যান গেলাম, তারপর হচ্ছে কি একটা চ্যাপ্টারের ম্যাপিংয়ে গেলাম, এরপরে আমরা সেখানে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের মেইন ভাগ। দেখো, পরমাণুর যে কণিকাগুলো আছে, অর্থাৎ পরমাণুর যে ধারণাটা, দেখো এটা নিয়ে অনেকেই অনেক কিছু আলোচনা করছে। তোমরা বেশ কয়েকজনের নাম শুনে থাকবা অথবা শুনো নাই অনেকের নাম। একজনের নাম ছিল লুসিফাস। হ্যাঁ, লুসিফাস উনিও আলোচনা করছিল এটা নিয়ে। এরপরে একজনের নাম ছিল হচ্ছে ডেমোক্রিটাস। ওনাদের নামগুলো আমি কেন বলতেছি, বিকজ এই অ্যাটম সম্পর্কে ধারণার জন্য ওনাদের কিন্তু অবদান আছে। হ্যাঁ, এরপরে শুনবা ডেমোক্রিটাসের পরে আরেকজনের নাম শুনবা, উনি হচ্ছে ইন্ডিয়ান, আচার্য কনাদ। এরপরে আপনারা যার নাম, এখানে কিন্তু এরিস্টটলও কিছু কথা বলছে। হ্যাঁ, মানে এরিস্টটল সব জায়গায় আছে। এরিস্টটল
আর লাস্ট যেটা নামটার সাথে তোমরা সবচেয়ে বেশি পরিচিত, ওনার নাম হচ্ছে জন ডাল্টন। এই লোকগুলোর নাম তোমরা যখন বইয়ে রিডিং পড়বা, ওনাদের কিন্তু অবদান আছে এই অ্যাটমের পিছনে। হ্যাঁ, এই অ্যাটমগুলার পরবর্তীতে আমরা দেখবো যে অ্যাটমগুলো যে কণিকা দ্বারা গঠিত, এই তিনটা কণিকার মধ্যে এই স্থায়ী কণিকা সম্পর্কে আমরা টুকটাক পড়ে আসছি। যে স্থায়ী কণিকাগুলো হচ্ছে আমাদের কি ইলেকট্রন, তারপর হচ্ছে কি প্রোটন, এরপর হচ্ছে কি নিউট্রন। এই কণিকাগুলো সম্পর্কে আমরা টুকটাক পড়ে আসছি এবং এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই কণিকাগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। হ্যাঁ, এছাড়াও দুই টাইপের কণিকা আছে, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, ঠিক আছে, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। এই জায়গাগুলো থেকে আপনাদের ভার্সিটি বা বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কিছু ছোটোখাটো কোয়েশ্চেন আসে। এখানে যে বা যাদের নাম লেখা হয়েছে ওনাদেরকে আমরা জাস্ট একটু রেসপেক্টের জন্য লেখা, কারণ এই লোকগুলোর আসলেই অনেক অবদান আছে। হ্যাঁ, কারণ কারো অবদান ভুললে হবে না, বুঝতে পারছো? এই লোকগুলোর আসলে অনেক অবদান আছে এবং এরা কন্টিনিউয়াসলি পরমাণুকে নিয়ে আলোচনা করে অনেকগুলো ধারণা তোমাদেরকে দিছে। ওকে, রাদারফোর্ড কই গেল? হ্যাঁ, রাদারফোর্ড নিয়ে আমরা আলোচনা করব, বাট আমি ডাল্টন পর্যন্ত পরমাণু নিয়ে আলোচনা করছি। আমরা এখনো রাদারফোর্ডের যে রাদারফোর্ড, নিলস বোর, তাদের সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি। সবাই একটু দেখো, এই যে দেখেন কণিকাগুলোর মধ্যে যারা হচ্ছে অস্থায়ী কণিকা, এই অস্থায়ী কণিকাগুলোরও একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। দেখো, এই অস্থায়ী কণিকাগুলোর মধ্যে হচ্ছে কি আমাদের পজিট্রন, পায়ন, মিয়ন, নিউট্রনো, অ্যান্টি নিউট্রনো এবং ইত্যাদি। তোমাদের পরীক্ষা এমসিকিউ থাকে যে নিচের কোনটি অস্থায়ী কণিকা? অবশ্যই ইলেকট্রন, প্রোটন অথবা নিউট্রন না, তারা হচ্ছে কি স্থায়ী কণিকা। এছাড়া দেখো কম্পোজিট কণিকা দেওয়া আছে। এই কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে কি আলফা কণা। এই কণাগুলো সাধারণত কি হয়, ভারী হয়। এই কণাগুলো সাধারণত কি হয়, ভারী হয় এবং উচ্চ গতি সম্পন্ন হয়। এরপর ডিউটেরন সম্পর্কে যদি আমরা একটা বলি, দেখো ডিউটেরন সম্পর্কে বললে খেয়াল করেন, ডিউটেরন সম্পর্কে যদি আমরা বলি, দেখেন আপনারা হাইড্রোজেনের কিন্তু যে আইসোটোপ আছে, এই আইসোটোপটার নাম অবশ্যই দেখছেন, এর নাম হচ্ছে ডিউটেরিয়াম। এই ডিউটেরিয়াম যেটা, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ যার পারমাণবিক ভর 2 কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু 1। এইখান থেকে যদি একটা হাইড্রোজেনকে তুমি বের করে দাও, হাইড্রোজেন থেকে আসা যে ডিউটোরিয়াম যেটা আছে, এখান থেকে যদি একটা ইলেকট্রনকে আমরা বের করে দিই, তাহলে যেটা তৈরি হয় এটার নামই কিন্তু হচ্ছে আমাদের কি ডিউটোরিয়াম, বা এটাকে ডি প্লাস দিয়ে লেখে, এটার নামই হচ্ছে কি ডিউটেরন কণা। অর্থাৎ হাইড্রোজেনের যে একটা আইসোটোপ আছে, ওই আইসোটোপেরই একটা চার্জিত অবস্থার নাম হচ্ছে কি ডিউটেরন কণা। এটার নাম হচ্ছে কি ডিউটেরন। এটার নাম হচ্ছে কি ডিউটেরন। ওকে, এছাড়া আলফা কণার কথা যেটা বলা হয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। পাশে লিখে রাখতে পারো যে দ্বিধনাত্মক চার্জযুক্ত, দ্বিধনাত্মক, পরবর্তীতে এটা আমরা পাবো, বুঝছো, দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণা অথবা হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। বুঝতে পারছো? অর্থাৎ এই যে কম্পোজিট যে পার্টিকেলগুলো, এগুলো সাধারণত ভারী হয়, আর এই অস্থায়ী যে কণাগুলো, এগুলো খুবই অল্প কিছু সময়ের জন্য জেনারেট হয়। ওকে, নেট কি কানেকশন কি একটু প্রবলেম করতেছে নাকি? সিফাত অনেকদিন পর আমার ক্লাস করতেছে। হ্যাঁ সিফাত, আমাদের আবিরও ক্লাস দেখতেছে। কি অবস্থা আবির? আল্লাহ গো না। ওকে, তো চলেন, বেসিক্যালি এই জায়গাগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে। এখন দেখেন, আমি 100% বলতেছি এখান থেকে তোমাদের একাডেমিক লাইফে এমসিকিউর বাইরে তেমন কোনো কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ, তারপরে আমরা এমসিকিউর বাইরে যদি একটু জানতে চাই, চলো আমরা একটু দেখে আসি। দেখো, এই যে দ্য অ্যাটমের বেসিক্যালি যে প্রকারভেদটা বা যে আমরা যেই তার পার্টিকেলসগুলো দেখছিলাম, এই পার্টিকেলসগুলোর একটা হচ্ছে কম্পোজিট পার্টিকেলস, আমরা অলরেডি পড়ে আসছি। এই কম্পোজিট পার্টিকেল আমরা দুইটা পড়ে আসছি, একটা হচ্ছে ডিউটেরন আর হচ্ছে কি আলফা। এছাড়াও আমাদের এগুলো একটা ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, যে পার্টিকেলসগুলো আর কি দুই ভাগে ভাগ করা। জাস্ট একটু নামগুলো দেখো, এগুলা বেসিক্যালি হচ্ছে পার্টিকেল ফিজিক্সের আন্ডারে পড়ে।
এগুলা পরে বেসিক্যালি পার্টিকেল ফিজিক্সের আগে আন্ডারে। নামগুলা খুবই ক্যাচি আছে, হ্যাঁ সুন্দর আছে নামগুলা। দেখেন এই পার্টিকেল ফিজিক্সের আন্ডারে আমাদের যে ফান্ডামেন্টাল যে পার্টিকেলসগুলো আছে, যে পার্টিকেলসগুলোকে আর ভাগ করা যায় না বা যেগুলো বিভাজিত হয় না, এগুলো দুইটা নাম আছে, একটা হচ্ছে লেপটন আর একটা হচ্ছে কোয়ার্ক। এখন দেখো তোমাদের জাস্ট কোয়ার্ক সম্পর্কে একটু জানলেই হবে। কোয়ার্কের মধ্যে আবার 6টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে কি আপ ডাউন, তারপর হচ্ছে কি চার্ম স্ট্রেঞ্জ, এরপর হচ্ছে টপ বটম। খেয়াল করো এই যে কোয়ার্কের মধ্যে আমি বললাম না, এগুলোকে বলা হয় ফার্স্ট জেনারেশন পার্টিকেল। এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন, পর হচ্ছে সেকেন্ড জেনারেশন, এটা হচ্ছে থার্ড জেনারেশন। অর্থাৎ এই কোয়ার্ক নিয়ে একটু পরে আমরা বলতেছি যে কোয়ার্ক কেন ইম্পর্টেন্ট, এগুলোকে কেন ফান্ডামেন্টালস পার্টিকেল বলা হয়েছে বা এগুলোকে এলিমেন্টারি পার্টিকেলস বলে, কারণ এগুলোকে আর বিভাজিত করা যায় না। এখন লেপটন নিয়ে আমাদের পড়াশোনা এখন দরকার নাই, কারণ এটা ফিজিক্সে আমরা খুব ডিটেলসে পড়ানোর চিন্তা ভাবনা আছে, বাট এটা ওই যে পরমাণুর পদার্থের ঘটনা নামে একটা চ্যাপ্টার আছে। আর এই যে কোয়ার্কসগুলো আছে, এই কোয়ার্কগুলো আবার যে ফোর্স দ্বারা কানেক্টেড, এটাকে বলা হয় কি গ্লুয়ন। কারণ দেখো পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটনগুলো থাকে, দুইটা প্রোটনই কিন্তু পজিটিভ চার্জযুক্ত। আমাদের নিউক্লিয়াসে তো প্রোটন থাকে, তো দুইটা প্রোটন আর নিউট্রন থাকে না, তো নিউট্রনে তো কোনো চার্জ থাকে না। বাট দেখো প্রোটনগুলো তাহলে কিভাবে থাকে, দুইজনই যেহেতু পজিটিভলি চার্জযুক্ত, তারা কিভাবে যুক্ত থাকে, তাদের মাঝখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, একটা আকর্ষণজনিত বল কাজ করে, যে ফোর্সটার নাম হচ্ছে গ্লুয়ন। এইগুলো হচ্ছে ফোর্স ক্যারিয়ার, মানে তাদের মাঝখানে এই আকর্ষণটা বা ফোর্সটাকে ক্যারি করে তারা। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এছাড়াও দেখবা আরেকটা পার্টিকেলস আছে যেগুলোর নাম হচ্ছে বোসন কণা। এই ডাব্লিউ এবং জেড বোসন যেটা, এদের মাঝখানে খুবই দুর্বল আকর্ষণ বল কাজ করে। আর ফোটনের মাঝখানে কাজ করেছে তড়িৎ বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা জানি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি জাস্ট এতটুকু বলবো, আমাদের মেইনলি এই জায়গাটা কাজে লাগবে। খেয়াল করো আমাদের এই কোয়ার্কের পার্টটা কাজে লাগবে। তোমাদের জাস্ট এতটুকু জাস্ট বলবো যে কোনটার মধ্যে কোন ধরনের আকর্ষণ বল কাজ করে। আমাদের 4টা মৌলিক ফোর্স আছে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা হচ্ছে আর দুইটা আছে কি দুর্বল নিউক্লিয় বল, আর হচ্ছে কি সবল নিউক্লিয় বল। মনে রাখবা প্রোটন এবং প্রোটন নিউক্লিয়াসে কোন বল দ্বারা যুক্ত থাকে, তারা হচ্ছে কি সবল নিউক্লিয়ার ফোর্স দ্বারা। কোনটা দিয়ে থাকে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো থাকে তাদের মাঝখানে যে আকর্ষণ বলটা কাজ করে, এটা নাম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা দিয়ে তারা বাইন্ড থাকে বা যুক্ত থাকে। ওকে, এই কোয়ার্কের যে 3টা জেনারেশনের কথা বলছি, কোয়ার্কের 3টা জেনারেশনের মধ্যে একটা হচ্ছে আপ ডাউন, এছাড়া বলছে কি চার্ম স্ট্রেঞ্জ আর টপ বটম। দেখো এই যে আপ ডাউন স্টপ, এই যে 4টা এই 6টা নিয়ে আমরা একটু পরে এই কোয়ার্কের এই 6টা নিয়ে একটু আলোচনা করবো যে কিভাবে প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত হয়। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজে দেখাই। দেখো কোয়ার্ক বেসিক্যালি কি, এই জিনিসটা একটু প্লিজ খেয়াল করো, সবাই প্লিজ লেখো। আমাদের যে কোয়ার্ক আছে, এই কোয়ার্ক দিয়ে তৈরি হচ্ছে, সবাই একটু প্লিজ মনোযোগ দেয়, হ্যাঁ, এই কোয়ার্ক দিয়ে বেসিক্যালি তৈরি হচ্ছে প্রোটন অ্যান্ড নিউট্রন। প্রোটন এবং কি তৈরি হয়? নিউট্রন। কোয়ার্ক দিয়ে বেসিক্যালি তৈরি হয় হচ্ছে প্রোটন এবং নিউট্রন। দেখছো প্রোটন এবং নিউট্রনকে তাহলে কি আরো বেশি কি ডিভাইড করা যায়, এগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেলস। আর এই যে কোয়ার্ক কি এলিমেন্টারি পার্টিকেল, মানে এগুলাকে আর বিভক্ত করা যায় না, এলিমেন্টারি, এগুলাকে আর বিভক্ত করা যায় না। প্রোটন এবং নিউট্রন তৈরি হয় কোয়ার্ক দিয়ে, এবং প্রোটন এবং নিউট্রন থাকে কি নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসের চতুর্পথে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। আর দিন শেষে এই ইলেকট্রন এবং নিউক্লিয়াস তৈরি হয় কি আমাদের অ্যাটম। আর অ্যাটম থেকে তৈরি হয় কি অণু বা মলিকিউলস। এই ক্রনোলজিক্যাল স্ট্রাকচারটা ফলো করে, বেসিক্যালি এই ক্রনোলজিটা ফলো করে যে প্রোটন এবং নিউট্রনগুলো যেগুলো হচ্ছে আমাদের সাব অ্যাটমিক পার্টিকেলস, এই সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো তৈরি হয় কোয়ার্ক দিয়ে,
এবং প্রোটন এবং নিউট্রন থাকে আমাদের কোথায়? প্রোটন এবং নিউট্রন থাকে আমাদের নিউক্লিয়াসে, আর নিউক্লিয়াসকে সারাউন্ড করে থাকে কি? ইলেকট্রন। পরবর্তীতে এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে কম্বাইন করে তৈরি হয় আমাদের অ্যাটম, আর অনেকগুলো অ্যাটমের মানে আমাদের অ্যারেঞ্জমেন্টে তৈরি হয় কি? মলিকিউলস। এখন দেখো, এখন একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি দেখবা, এই যে কোয়ার্কের ক্ষেত্রে আপ ডাউন, আমি যে একটু আগে দেখাইছিলাম, আপ ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ বটম, এগুলার ক্ষেত্রে আমাদের যেটা প্রোটন, বেসিক্যালি প্রোটন যেটা প্রোটন তৈরি হয় বেসিক্যালি, প্লিজ একটু খেয়াল করে, একদম নতুন টপিক এটা। প্রোটন তৈরি হয়েছে দুইটা আপ আর একটা ডাউন দিয়ে। একদমই তোমাদের জন্য নতুন, সবাই একটু মনোযোগ দাও, আমি আস্তে আস্তে বলতেছি। প্রোটন যে সাব অ্যাটমিক যে পার্টিকেলসটা আছে, এটা তৈরি হয় তিনটা কোয়ার্ক দিয়ে, যার মধ্যে দুইটা আপ কোয়ার্ক থাকে আর একটা কি থাকে? ডাউন কোয়ার্ক। হ্যাঁ, আর যেটা আমাদের নিউট্রন, নিউট্রন যেটা, এটা তৈরি হয়ে হচ্ছে বেসিক্যালি, যেটা আমাদের নিউট্রন, নিউট্রন তৈরি হয়েছে একটা আপ, সরি, ওয়ান আপ, টু ডাউন। দেখে নাও আগে একটু, এই জিনিসটা একটু দেখে নাও। তোমাদের কলেজে তোমাদের হচ্ছে ফাউন্ডেশন ক্লাসে খুব সম্ভবত মুজাহিদ পড়াইছিল এটা। এখন দেখো, এই যে কোয়ার্কগুলা বলছি, এই আপ যেগুলা, এগুলো হচ্ছে পজিটিভ 2/3, দুইটা আপ। তো দেখো, দুইটা আপ হলে কি? একটা আপের জন্য হচ্ছে পজিটিভ 2/3, দুইটা আপের জন্য হচ্ছে কি এরকম, আর ডাউনের জন্য হচ্ছে -1/3। আমি আবারও বলতেছি, যদি আপ হয় তাহলে হচ্ছে কি, একটা আপের জন্য হচ্ছে +2/3, যেহেতু দুইটা আছে তাহলে হচ্ছে কি +2/3 +2/3, আর ডাউনের জন্য হচ্ছে কি -1/3। তাহলে তুমি যদি এটাকে কম্বাইন করো তাহলে কি দাঁড়াচ্ছে? কম্বাইন করলে দাঁড়ায়, উপরে হচ্ছে তোমাদের 4 আর নিচে হচ্ছে কত? 1/3, আলটিমেটলি হচ্ছে 3/3। কাটাকাটি করলে আসবে কি +1। দেখো, আমাদের প্রোটনের কিন্তু রিলেটিভ যে চার্জটা আছে এটা কিন্তু +1, অর্থাৎ প্রোটন যেটা তৈরি, এটা কিন্তু তার রিলেটিভ চার্জ হচ্ছে কত? +1। একই রকম ভাবে যদি আমরা নিউট্রনেরটা হিসাব করি, তোমরা একটু বের করে আমাকে বলো তো নিউট্রনের ক্ষেত্রে কত হবে? একটু প্লিজ নিউট্রনেরটা একটু করে দেখো, নিউট্রনেরটা কত হবে একটু বলো। যে 1 আপ মানে হচ্ছে +2/3, -2 ডাউন -1/3। এটা একটু করে বলো যে নিউট্রনের হোয়াট শুড বি দা আপেক্ষিক চার্জটা কত হবে নিউট্রনের, একটু আমাকে একটু বলো। এই ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের কথা তোমাদের একটা ক্লিয়ার করে বলি। অ্যাকচুয়ালি তুমি যখন ভার্সিটিতে উঠবা বা এই ইন্টার লাইফে তুমি অনেকগুলো ওয়ার্ড বা কি ওয়ার্ডগুলো ইংলিশে শুনবা। তো এইটা শুনে নিজেকে ভাবার দরকার নেই যে আমি কি ইংলিশ মিডিয়ামে নাকি বাংলা ভার্সনে। নিজেকে আগেই ডিমোটিভেট করার দরকার নেই। তুমি মানসিকভাবে প্রস্তুত থাকবা যে ইংলিশ টার্মগুলো যত বেশি শেখা যায়, ঠিক আছে? ওকে ওকে, আমাদের রিমিত বলছে, সাইদ বলছে, সব মিস্টার বিন হয়ে গেছে। তাহসিন আক্তার -1 কীভাবে আসে একটু হিসাব করে দেখো আবার। আলতাফ হোসেনেরটা হয়েছে, রিমিতেরটা নিউট্রনের কোনো চার্জ থাকে না। হ্যাঁ, নিউট্রনের কোনো চার্জ থাকবে না। ওয়ালাইকুম আসসালাম, যে বলছে মাত্র ঝুমুনা। ওকে, 0 হবে। আরাফাত হোসেন, হ্যাঁ তোমারটা হয়েছে। অ্যাকচুয়ালি দেখো, তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এখানে আলটিমেটলি +2/3, আর এখানে থেকে তুমি কাজ করো, এখানে আসবে -2/3 আসবে, ঠিক আছে? আলটিমেটলি কাটাকাটি করলে আসবে কি 0। অর্থাৎ দেখো, নিউট্রনে কিন্তু আসলেই কোনো ধরনের চার্জ থাকে না। নিউট্রনে কি কোনো ধরনের চার্জ থাকে? অর্থাৎ আমাদের প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1 আর নিউট্রনের কত? আন্ডা, ঠিক আছে? যে বা যাদের হয়েছে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। আরেকবার বললে ভালো আছে, ঠিক আছে? আমি আরেকবার বলতেছি, একটু লিখে নাও, এই জায়গাটা ঠিক করে নিই। বড় হওয়ার সব গোল্লায় গেছে এখন থেকে। স্যার, তুমি বড় হবা তখনই যখন তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে, ঠিক আছে? আরেকজন ডিফাইন করবে না তুমি বড় হবা কি হবে না।
তুমি আগে নিজের মধ্যে আকাঙ্ক্ষা পোষণ করো, চেষ্টা করো, অবশ্যই তুমি বড় হবা, তুমি তোমার স্বপ্নের সমান বড় হবা, ঠিক আছে? এখন দেখো এখানে যেটা করা হয়েছে যে প্রোটন যেই পার্টিকেলস বা যে কণাটা আছে এটা তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি হয়েছে, নিউট্রনও তিনটা কোয়ার্ক দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এর মধ্যে প্রোটনের মধ্যে দুইটা আপ থাকে আর একটা ডাউন। মনে রাখবা আপ মানে হচ্ছে +2/3, আপ মানে হচ্ছে আমাদের কি, আপ মানে হচ্ছে আমাদের +2/3, আর ডাউন মানে হচ্ছে -1/3, ঠিক আছে? অর্থাৎ কম্বিনেশনে মনে রাখবা প্রোটন তৈরি হয় দুইটা আপ 1 ডাউন দিয়ে, আর নিউট্রন তৈরি হয় একটা আপ আর দুইটা কি, একটা আপ আর দুইটা ডাউন, ঠিক আছে? এই কম্বিনেশনে তুমি করে যাও, সুন্দর মতো মিলে যাবে। জাস্ট এটা তোমাকে একটা একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, কারণ দেখো এখন আমি যখন যেহেতু প্রায় 8 থেকে 10 বছর ইঞ্জিনিয়ারিং এর সাথে কানেক্টেড ছিলাম, এই জিনিসগুলো না আমাদের সিলেবাসে কেন নাই আমি জানি না, বাট এই জিনিসগুলো থাকা উচিত ছিল। এগুলো হচ্ছে, এই কোয়ার্কটা হচ্ছে একটা এলিমেন্টারি পার্টিকেলস যেটাকে আর ডিভাইড করা যাচ্ছে না, কিন্তু প্রোটন এবং নিউট্রন এগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেলস, এগুলোকে ডিভাইড করা যাচ্ছে। ওকে, ক্লিয়ার সবাই? সবাই একটু উঠে নাও। যে বা যারা বুঝতে পারছো সবাই একটু আমাকে একটু ওয়াই লিখে দাও যে ভাই বুঝতে পারছি, জাস্ট সিম্পলি একটু ওয়াই লেখো যে ভাই আমরা বুঝতে পারছি, জাস্ট সিম্পলি ওয়াই লিখে দাও। সবাই আমাকে একটু ওয়াই লিখে দাও যে বুঝতে পারছি। কানিস, সুমাইয়া, হ্যাঁ ঠিক আছে, ওকে। নাদিয়ামণি, রসায়ন তুমি কেন কঠিন না বললে তুমি নিজের জন্য পড়ার চেষ্টা করো, দেন ইট উইল বি ডেফিনেটলি ওকে। আমি তোমাদের বলে দিলাম যে একটা ফু দিয়ে দিলাম যে তোমার কাছে কোশ্চেন সহজ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, পিঙ্কি সরকার, রুবাই ইসলাম, আমিন। তো চলো আমরা একটু সামনের দিকে যাই, পড়াতে যাই। এখন দেখো এইখানে ভাইয়া সুন্দর মতো ওই পার্টিকেলসগুলোর একটা চার্ট দিয়েছি, জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর। ফার্স্ট অফ অল দেখো তিনটা জিনিস থাকে, এই যে কণাগুলো আছে এই কণাগুলোকে তিনটা জিনিসের মাধ্যমে হচ্ছে পার্থক্য করা যায়। একটা হচ্ছে তাদের ভর, মানে হচ্ছে ম্যাস, একটা হচ্ছে তাদের স্পিন, আর একটা হচ্ছে তাদের চার্জ। এই তিনটা জিনিসের বেসিস করে হচ্ছে আমাদের কণাগুলোকে, যেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্সে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ভর, একটা স্পিন, আর হচ্ছে কি চার্জের বেসিসে। জাস্ট তোমরা জানার জন্য, জাস্ট জিনিসটা একটু দেখো, জাস্ট জানা বা শিখার জন্য একটু একটু স্যাগ নিয়ে একটু মানে কি বন্ধু বান্ধবের সাথে একটু ফ্ল্যাক্স নিলে যে ভাই আমি তো এটা পারি, আমি তো এটা শিখে আসছি। খেয়াল করো সাব অ্যাটমিক মানে হচ্ছে কি ওই পার্টিকেলগুলোকে ডিভাইড করা যায়। দেখুন প্রোটন এবং আমরা নিউট্রনকে যখন ডিভাইড করছিলাম কোয়ার্ক পাইছিলাম না, কারণ কোয়ার্ককে আর ডিভাইড করা যায় না, ওগুলো হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল। ওকে, সাব অ্যাটমিক যেগুলো ওগুলোকে কিন্তু ডিভাইড করা গেছে। ক্লিয়ার সবাই? এখন দেখো যেমন কণাগুলাকে সাধারণত তাদের স্পিনের ভিত্তিতে সর্বপ্রথম মনে রাখবা স্পিনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্মিয়ন্স, কণাগুলাকে তাদের স্পিনের বেসিসে একটাকে ভাগ করা হয় ফার্মিয়ন্স, আর আর হচ্ছে বোসন। মনে রাখবা স্পিনের ভিত্তিতে যদি তোমার স্পিনগুলা ভগ্নাংশ হয়, যদি কোনো তোমার স্পিনগুলা ভগ্নাংশ হয়, যেমন ইলেকট্রনের স্পিন তোমরা শুনবা -হাফ +হাফ, যদি স্পিনগুলা ভগ্নাংশ হয় তাহলে ওগুলোকে বলা হয় ফার্মিয়ন্স, আর যদি স্পিনগুলা পূর্ণ সংখ্যা হয় তাহলে হয় বোসন্স। আমি আবারও বলতেছি, যদি ইলেকট্রন বা যদি আমাদের স্পিনগুলা কণাগুলোর স্পিন যদি ভগ্নাংশ হয় তখন তাদেরকে বলা হয় ফার্মিয়ন্স, আর যদি কণাগুলোর স্পিন আমাদের পূর্ণ সংখ্যা হয় তখন আর আগে বলা হয় কি বোসন্স। এছাড়া দেখো এই যে কোয়ার্কের মধ্যে আমি কিন্তু একটু আগে বলছি যে আপ ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম, এগুলাকে বলা হয় কোয়ার্ক। আর নিচের যেগুলো আছে যেমন হচ্ছে ইলেকট্রন, মিয়ন, টাও, তারপর হচ্ছে কি ইলেকট্রন নিউট্রনো, তারপর হচ্ছে মিয়ন এন্টি নিউট্রনো, তারপর হচ্ছে কি টাও নিউট্রনো, এগুলাকে বলা হয় ল্যাপসন। জাস্ট জানার জন্য যে আমাদের যেই ফার্মিয়ন্সগুলো আছে এগুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে কোয়ার্ক, আর হচ্ছে কি ল্যাপটনস। এগুলা কিন্তু ভিতরে গেলে আরো অনেক ভিতরে চলে যাওয়া যায়। এছাড়াও তাদের মাঝখানে যেই আকর্ষণজনিত যে কণাগুলো আছে যেগুলোকে আমরা ফোর্স ক্যারিয়ার বলছি, এগুলাকে গ্লুয়ন, তারপর হচ্ছে ফোটন, তারপর হচ্ছে জেড বোসন অথবা কি ডাব্লিউ বোসন বলে। এবং এছাড়া একটা কি হিগস পার্টিকেলস। তোমরা যারা ইন ফিউচারে যাদের
খুব আগ্রহ আছে যে এই মহাবিশ্বের ভিতরে সম্পর্কে জিনিস জানার জন্য অথবা পার্টিকেল ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, তারা এই জিনিসগুলো তখন পাবা। তখন এই জিনিসগুলো নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। বাট তোমাকে যখন অ্যাডমিশন প্যাটার্নে চলে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো বলবে ভাইয়ারা, তখন তুমি ক্লাসে যাতে আসমান থেকে না পড়ো যে স্পিনের বেসিসে আমরা দুই রকমভাবে ভাগ করছি, একটা হচ্ছে ফার্মিয়ন্স আর হচ্ছে কি বোজন্স। পরবর্তীতে ফার্মিয়ন্স যে কণাগুলো আছে তাদেরকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমাদের কি কোয়ার্ক আর হচ্ছে কি ল্যাপটনস। আমরা জাস্ট কোয়ার্ক সম্পর্কে আমরা বলছি যে কোয়ার্কের মধ্যে 6টা পার্টিকেলস আছে, আপ, ডাউন, টপ, বটম আর হচ্ছে কি চার্ম আর হচ্ছে স্ট্রেঞ্জ। নামগুলো শুনতে একটু উইয়ার্ড লাগতেছে, এগুলো কোথেকে আসে, বাট এগুলো দোজ আর দ্য মোস্ট বিউটিফুল থিং। তুমি যখন এগুলো শিখবা তোমার কাছে যখন ভালো লাগবে। এরপরে এই জিনিসটা দেওয়ার পরে জাস্ট খাতায় সুন্দর মতো নোট করে রাখবা। দেখো একটা টিচারের কাজ কিন্তু শুধু তোমাকে পড়া মুখস্থ বা আত্মস্থ করানো না, এই যে তুমি এই জিনিসটা দেখার পরে তোমার একটা আগ্রহ থাকতে, কারো আগ্রহ লাগবে, কারো বিরক্ত লাগবে, কিন্তু যার আগ্রহ লাগবে হি উইল বি দ্য গেইনার, কারণ সে এটা জানার চেষ্টা করবে, সেটা শেখার চেষ্টা করবে। বিলিভ মি, তুমি যখন এগুলো নিয়ে একটা একটা করে একটু ঘাটবা, ইউ ক্যান বি দ্য নেক্সট সায়েন্টিস্ট, ইউ ক্যান বি দ্য নেক্সট সামথিং এলস। তুমি হয়তো জীবনে আরো অনেক বড় কিছু একটা হবা। বিশ্বাস রেখো আমার প্রতি, তুমি অনেক ভালো। ওই যে এগুলো লাগছে হিজিবিজি হিজিবিজি, তারপর মাইট দেবো মাইট, ঠিক আছে। এবার আসেন, এই যে ভদ্রলোক তিনজনের নাম দিছি তারা কিন্তু রেস্ট ইন পিস, মারা গেছে, তবে এদের অবদান অনেক ছিল। এই লোকের নাম হচ্ছে জে জে থমসন। ওনার নাম ছিল জে জে থমসন। থমসন, ওকে। এনার নাম হচ্ছে চ্যাডউইক। আর এই ভদ্রলোকের নাম হচ্ছে রাদারফোর্ড। এদের অবদান ছিল এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে পার্টিকেলসগুলো বা যে কণাগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এই কণাগুলোর আবিষ্কারের পিছনে কিন্তু ওনাদের অবদান ছিল। যেমন জে জে থমসন, উনি হচ্ছে ইলেকট্রন সম্পর্কে কাজ করছিলেন ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে। উনি একটা এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি ইলেকট্রন সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। রাদারফোর্ড তো ম্যাসিভ একটা কাজ করছে, উনি নিউক্লিয়াস সম্পর্কে আমাদের কি করছে, অবহিত করছে। আর চ্যাডউইক হচ্ছে কোনটা বলো তো, সবাই একটু আমাকে একটু বলো যে এই লোকের অবদান কোনটা, চ্যাডউইক বেসিক্যালি কোনটা করছে, সবাই একটু আমাকে একটু বলো যে চ্যাডউইক বেসিক্যালি কোনটা করছে। আবার রয়্যাল সাবজেক্ট নিয়ে তোরা মারামারি করতেছিস। দেখো, জে জে থমসন করছে হচ্ছে ইলেকট্রন, রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস, আর চ্যাডউইক সাহেব বেসিক্যালি কোনটা করছে আমাকে একটু বলো। কি অবস্থা আনিসুর, ভালো? চ্যাডউইক বেসিক্যালি কোন কণাটা আবিষ্কার করছে এটা বলো। যাক, আয়শা খাতুনের বলছে কোয়ান্টাম ফিজিক্সের প্রতি আমার অনেক ইন্টারেস্ট আছে। ইউ আর মোস্ট ওয়েলকাম, গো ফর ইউর এইমস। চেষ্টা করে যে আই রিয়েলি ওয়ান্ট টু সে ইউ, একদিন তুমি আমাকে বলবো যে আমি কোয়ান্টাম ফিজিসিস্ট হতে, ঠিক আছে, আমি কোয়ান্টাম ফিজিসিস্ট হইতে পারছি। আশিকুর, এটা উনি চ্যাডউইক কি প্রোটন করছে? এই গাধা, কোনটা? চ্যাডউইক করছে হচ্ছিল নিউট্রন। ওনাদের প্রত্যেকেরই কিছু না কিছু অবদান ছিল। হ্যাঁ, একজন নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিছে, একজন নিউট্রন সম্পর্কে ধারণা দিছে, আরেকজন হচ্ছে ইলেকট্রন সম্পর্কে। তাহলে একটা যেটা বাদ চলে যাচ্ছে, একটা কণার কথা আমরা অবশ্যই আলোচনা করছি, যেটা হচ্ছে প্রোটন। প্রোটন যেটা দিছে ওনার নাম ছিল, প্রোটন যে দিছে ওনার নাম হচ্ছে গোল্ডস্টাইন। হ্যাঁ, প্রোটন যেটা, প্রোটন সম্পর্কে ধারণা ছিল হচ্ছে 1886-এ। ওনার হচ্ছে গোল্ডস্টাইন। ঠিক আছে, সবারটা একবার লেখো, ওকে। প্রোটন বলছে যে তোমাকে একটা মাইক দেওয়া হবে, ঠিক আছে, কঠিন একটা মাইক দেওয়া হবে। আপ +2/3 আর ডাউন হচ্ছে -1/3 দ্বারা কি বোঝায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই পার্টিকেলসগুলো যে আমরা যে স্পিনগুলো লিখছি, আমি কিন্তু বলছিলাম ওগুলোকে ফার্মিয়ন্স বলা হয়, ঠিক আছে। তো ফার্মিয়ন্স, এই যে নেচারগুলো +2, এগুলো নিয়ে আমরা হচ্ছে কোয়ান্টামসে যখন ঢুকবো বা পার্টিকেল ফিজিক্সে যখন ঢুকানো হয় তখন আমরা এগুলো নিয়ে কেন এরকম হয়েছে ওগুলো নিয়ে তখন আলোচনা করবো। বাট এখন আপাতত একটু মনে রাখার চেষ্টা করো, ওকে 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 ওকে। তোমাদের জন্য কিন্তু একটা ডিক্লারেশন আছে, একটু মনে রাখো। স্পিন মানে হচ্ছে ঘূর্ণন, হ্যাঁ, ওকে। তো চলো
এইবার দেখেন এই যে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট যেটা আমি এখানে লিখছি, এখানে এই চিত্রটার মাধ্যমে প্রথম হচ্ছে ইলেকট্রন সম্পর্কে ধারণা আসে। এই যে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, একটু প্লিজ খেয়াল করো সবাই, এবার যা যে যতটুকু বান্দরামি করছো, যে যতটুকু বান্দরামি করছো এখানে সবাই একটু খেয়াল করো। ক্যাথোড রে এক্সপেরিমেন্টে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন সম্পর্কেই একটা ধারণা পাওয়া যায়। এই ক্যাথোড রে আর কিছুই না, এগুলো হচ্ছে ইলেকট্রন। এখানে একটা টিউব নেওয়া হয়, এই টিউবটার নাম হচ্ছে ডিসচার্জ টিউব। এখানে একটা ক্যাথোড আছে, আমরা যে কথাটা বলছি একটু জাস্ট লিখে নিই যে অ্যাপারেটাসগুলো, যে এখানে একটা ডিসচার্জ টিউব থাকে এবং এই টিউবটার মধ্যে কিন্তু বায়ু শূন্য থাকে সে, হ্যাঁ একটা টিউব আছে। জাস্ট ছোট্ট করে বলতেছি, এটা একদম ইলাবোরেশনে যাব না। এখানে দুই প্রান্তে দুইটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার থাকে, তোমরা কিন্তু এটা তড়িৎ রসায়নে পড়ে আসছো, ওই যে রসায়ন শক্তির মধ্যে পড়ে আসছো। একটা হচ্ছে অ্যানোড আর হচ্ছে কি ক্যাথোড। এখানে দুইটা তড়িৎদ্বার থাকে, একটা হচ্ছে ক্যাথোড আর হচ্ছে কি অ্যানোড। মনে রাখবা এই অ্যানোডটা থাকে ছিদ্রযুক্ত। কি থাকে? ছিদ্রযুক্ত, মানে এটাকে ভ্যাপ করা চলে যেতে পারে। অ্যানোডটা থাকে কি ছিদ্রযুক্ত, বা এটাকে বলে পারফোরেটেড। ঠিক আছে? এবং এই ওভারঅল যে প্রেসারটা, এইখানে যে এয়ারটা থাকে, এখানে কিন্তু একটা বায়ু থাকে, এখানে কি থাকে, এটা কোন একটা গ্যাসিয়াস সাবস্টেন্স থাকে। এই ওভারঅল প্রসেসটাকে চালনা করা হচ্ছে লো প্রেসারে। প্লিজ এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই ওভারঅল প্রসেসটাকে চালানো হচ্ছে লো প্রেসারে, অ্যাট লো প্রেসার, খুবই অল্প চাপে। এবং তাদেরকে এখানে একটা কানেকশনের সাথে যুক্ত করা হয়েছে। দেখো এখানে একটা কানেকশনের সাথে যুক্ত করা হয়েছে। এই কানেকশনটা হচ্ছে এখানে একটা হাই ভোল্টেজ দিচ্ছে। কি হচ্ছে? হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ। এখন যে ব্যাপারটা ঘটে, আমি আবারও বলতেছি, এখানে যে ব্যাপারটা ঘটে, ক্যাথোড থেকে কন্টিনিউয়াসলি অ্যানোডের দিকে কতগুলো রে যায়, এই রেগুলোর নাম হচ্ছে ক্যাথোড রে। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কতগুলো রে যায়, দেখো যখনই তুমি এটাকে হাই ভোল্টেজে লো প্রেসারে এই ডিসচার্জ টিউবটাকে অ্যানোড এবং ক্যাথোডের সাথে যুক্ত করবা, তখন এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রে একটা জিনিস যায়, এটা নাম হচ্ছে কি ক্যাথোড রে। কি যায়? ক্যাথোড রে। ক্যাথোড রে, এটা এই জায়গাটা একটু বড় করে দিই দাও। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে জিনিসটা যায়, এটা হচ্ছে নাম কি? এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রশ্মি যায়, এটার নাম হচ্ছে ক্যাথোড রে। আর এই ক্যাথোড রে পরবর্তীতে দেখা গেছে এই ক্যাথোড রে আর কিছুই না, এই ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রন। এই ক্যাথোড রে পরবর্তীতে যখন এই পরীক্ষাটাকে আরো ইলাবোরেট করা হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ড আনা হয়, তারপর হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এই ফিল্ডগুলো আনার মাধ্যমে পরবর্তীতে এটা প্রমাণ হয় যে আলটিমেটলি এই ক্যাথোড রে আর কিছু না, এগুলো হচ্ছে কি, এগুলো বাঞ্চ হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ তুমি যখন এই সম্পূর্ণ জিনিসটা দেখবা, এই চিত্রটা মেইন কথা ছিল কি, আমরা এখানে এই প্রান্ত থেকে এই প্রান্তে যখন একটা ব্যাটারি কানেকশন করছি, এই ব্যাটারি কানেকশনের মাধ্যমে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রন ফ্লো করতেছে। এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা করেছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী জে থমসন, এবং জে থমসন এটাকে প্রমাণ করে এই যে রশ্মিটা, এই রশ্মিটা শুধুমাত্র ইলেকট্রনের বা নেগেটিভ চার্জের সমাবেশ। এই ক্যাথোড রে পরীক্ষার মাধ্যমে আমরা ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমেই আমরা যে জিনিসটা পাই, ওটা হচ্ছে ইলেকট্রনকে পাই। আর কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছিল? এখানে ক্যাথোড হিসেবে মেটাল নেওয়া হয়েছিল, অ্যানোড হিসেবে মেটাল নেওয়া হয়েছে। এখানে আরেকটা জিনিস আমি বলি নাই, যে দেখো অ্যানোডগুলোর মধ্যে কি, অ্যানোডটা কিন্তু কি ছিদ্রযুক্ত ছিল। যখন এই কণাগুলো হচ্ছে এই ছিদ্রযুক্ত পাইপটাকে ভেদ করে বিপরীত পাশে যাচ্ছে, এই যে প্রান্তটা, এই প্রান্তটার মধ্যে খেয়াল করো, এখানে যে প্রান্তটা আছে, এই প্রান্তটার মধ্যে হচ্ছে আমরা জিঙ্ক সালফাইড দিয়ে একটা প্রলোভন সৃষ্টি করছিলাম। জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডের একটা কি প্রলোভন থাকে। জিঙ্ক সালফাইড হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলি ফ্লোরোসেন্ট বা ফসফোরোসেন্ট। ওকে, এই জিঙ্ক সালফাইড যেটা আছে, জিঙ্ক সালফাইড, এই ম্যাটেরিয়ালগুলোর নাম হচ্ছে আমাদের ফ্লুরোসেন্ট, ফ্লুরোসেন্ট, অথবা এগুলোকে বলা হয় ফসফোরোসেন্স, ফসফোরোসেন্ট।
এগুলার কাজ হচ্ছে এগুলোর মধ্যে যদি উচ্চ গতি সম্পূর্ণ কোনো কণা গিয়ে পড়ে তাহলে কিন্তু এটা কি দীপ্তমান বা ব্রাইট হওয়া শুরু করে। এগুলো কি করে একটা কালার দেওয়া শুরু করে, ব্রাইটনেস দেখায়, ব্রাইট। ওকে ওকে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে যে ওভারঅল পরীক্ষার মাধ্যমে এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমেই আমরা হচ্ছে ইলেকট্রন সম্পর্কে ধারণা পাইছি। যদি সম্পূর্ণ জিনিসটা তোমাকে আমি শর্ট করে বলি, এখানে ক্যাথোড রে পরীক্ষার মাধ্যমে আমরা হচ্ছে একটা রশ্মি পাই, আর এই রশ্মিটাই মূলত হচ্ছে ফ্লো অফ কি নেগেটিভ চার্জের ফ্লো, আর নেগেটিভ চার্জকে আমরা কি বলি ইলেকট্রন। অর্থাৎ ক্যাথোড রে এক্সপেরিমেন্টটাকে চালনা করছিল হচ্ছে জে থমসন, এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা বেসিক্যালি হচ্ছে এখানে ক্যাথোড এবং অ্যানোড দুটা মেটালিক প্লেট নেই, ক্যাথোড এবং অ্যানোড, আর এখানে পুরো প্রসেসটা চালানো হচ্ছে লো প্রেসারে অর্থাৎ নিম্ন চাপে এবং হাই ভোল্টেজে, এবং এতে করে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আমাদের কি নেগেটিভ চার্জগুলো ফ্লো করে। কারা ফ্লো করে? নেগেটিভ চার্জগুলো ফ্লো করে, নেগেটিভ চার্জ। আর নেগেটিভ চার্জের ফ্লো হচ্ছে কি পরবর্তীতে এখানে আরও অনেকগুলো জিনিসই করা হয়। কারণ দেখো তোমরা তো বেসিক্যালি হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের সিলেবাসেও ওইরকমভাবে জাস্ট হালকা পাতলা কথা লিখছে, তেমন কোনো ডিটেলসে কোনো কিছু বলতেই চায়নি। কিন্তু তোমাদেরকে আমি এটা কেন বললাম, ক্যামেরা বাঁকা হয়ে গেছে, একটু তারা দেখে নিই। হ্যাঁ, ভ্যাকুয়াম পাম্পের কথা বলা আছে, যে ভ্যাকুয়াম পাম্প, এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। হ্যাঁ, একজন বলছে যে ভ্যাকুয়াম পাম্পের কথা বলছিল না, এই যে এখানে ভ্যাকুয়াম পাম্পের কথা দেওয়া আছে, এখানে ভ্যাকুয়াম পাম্প। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জিনিসটার এক্সপেরিমেন্টটা যদি আমরা একটু দেখতে চাই, দাঁড়াও আমি একটু এই এক্সপেরিমেন্টটা একটু দেখাতে পারি কিনা দেখি। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, তাই তো? এটা সবাই একটু খেয়াল করে, এটা এক্সপেরিমেন্ট। একটু প্লিজ সবাই খেয়াল করে, এটা খুব ইন্টারেস্টিং আছে। ওইটা কোথায় গেল? ভালোটা একটা ছিল যে, এই যে এটা নেই, একটু খেয়াল করো, আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি। এখানে প্লিজ খেয়াল করো সবাই, এই যে এখানে যেটা দেওয়া আছে, এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, তোমরা এটা সিমুলেশন করে দেখতে পারো। এই যে এখানে একটা ভোল্টেজ কানেক্টেড আছে এবং এক পাশে ক্যাথোড আর এক পাশে অ্যানোড। এই ক্যাথোড থেকে কন্টিনিউয়াসলি ম্যাথান থেকে কিন্তু এখানে এগুলো কিন্তু ইলেকট্রন বেরোচ্ছে, আর ইলেকট্রনগুলা এই ছিদ্রযুক্ত অ্যানোড দিয়ে যখন বের হয়ে গিয়ে এখানে আঘাত করতেছে, এই প্রান্তটার মধ্যে কিন্তু জিঙ্ক সালফাইড দেওয়া ছিল। কি দেওয়া ছিল? জিঙ্ক সালফাইড। তো জিঙ্ক সালফাইডের মধ্যে যখন উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনগুলো আঘাত করতেছে, এটা কিন্তু ব্রাইট হইতেছে। কিন্তু দেখো এবার যদি আমি এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড দিলে দেখো যেহেতু এগুলা নেগেটিভ চার্জযুক্ত, এই নেগেটিভ কিন্তু তাকে বাঁকায় দিচ্ছে। দেখো নেগেটিভ চার্জটা কি তাকে বাঁকায় দিচ্ছে না? আর যদি আমরা এখানে পজিটিভ চার্জযুক্ত কিছু নিতাম, দেখো সে নেগেটিভ দ্বারা বিকশিত হচ্ছে আর পজিটিভ দ্বারা। এবার যদি আমরা চৌম্বকীয় ফিল্ড দেয়, অর্থাৎ আমি যদি এবার ম্যাগনেট নিই, দেখো তো ম্যাগনেট নিলেও সে কিন্তু বিকশিত হচ্ছে, ম্যাগনেট নিলেও এখানে কি হচ্ছে বিকশিত হচ্ছে। তুমি দেখো সাউথ পোল নিলে সে একদিকে যাচ্ছে, আবার কি আমি যদি এখানে নর্থ পোল নেই তাহলেও সে কি বিকশিত হচ্ছে। আমি অর্থাৎ যেটা বুঝাই চাইছি, দেখো আমরা এখানে যেটা বুঝাই চাইছি, এই যে ক্যাথোড রেগুলো ফ্লো হচ্ছে, এটা যে ইলেকট্রন, এটা প্রমাণ হয়েছে কোন জায়গা দিয়ে? দেখো এটা যে ইলেকট্রন, প্রমাণটা হয় এই জায়গাতে মূলত। যখন আমি এখানে নেগেটিভ আর পজিটিভ পোল যোগ করছি, দেখো নেগেটিভ আর পজিটিভ পোল যোগ করলে যদি এটা নেগেটিভলি চার্জযুক্ত, নেগেটিভ কিন্তু নেগেটিভকে এখানে কি করছে বিকশিত করছে। আবার পজিটিভের দিকে সে কিন্তু বেশি কি, যেহেতু নেগেটিভ চার্জযুক্ত চাই, এখান থেকে কি সে বিচ্যুত হয়েছে। আবার তুমি যদি এখানে চৌম্বকীয় ফিল্ড নাও, যদি আমরা এখানে ম্যাগনেটকে নিয়ে আসি, তাহলে কিন্তু ম্যাগনেটকেই তাকে কি করতে পারতেছে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে। এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু প্রথম আমাদের এই ক্যাথোড রে টিউবের পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা কি প্রমাণ করতে পারছি যে এখানে আলটিমেটলি আমাদের ইলেকট্রন আছে। কি আছে? ইলেকট্রন আছে। তো চলো এটা একটু বন্ধ করে নিই। অর্থাৎ ক্যাথোড রে টিউবের মাধ্যমে আমরা যদি এখানে তিনটা জিনিস দেখাই, এখানে তিনটা জিনিস করা যায়। আপনি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেন, তাহলে নেগেটিভ চার্জটা বিকশিত হয়। আমরা এখানে চৌম্বকীয় মাধ্যমও নিয়ে আসতে পারি, ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড থেকেও কিন্তু কি আমরা কি পেতেছি, এই ম্যাগনেটিক ফিল্ড থেকেও আমরা ক্যাথোড রে এক্সপেরিমেন্টে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা কার উপস্থিতি জানান দিতে পারতেছি? আমরা এই উপস্থিতি জানাতে পারতেছি ইলেকট্রনের। এবার দেখো এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মধ্যেই এবার আমরা ক্যানাল রে এক্সপেরিমেন্ট আছে, এটাকে অ্যানোড রে এক্সপেরিমেন্টও বলে।
সহজ কথা কি জানো, এখানে বেসিক্যালি হচ্ছে এই যে প্রান্তটা এটা হচ্ছে ক্যাথোড, এই ক্যাথোডের প্রান্তটা ছিদ্রযুক্ত হয়, কি হয়, ক্যাথোডের প্রান্তটা পারফোরেটেড হয়। আর এই প্রান্তটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আমাদের ক্যাথোড রে যাচ্ছে, ক্যাথোডটা কিন্তু নেগেটিভলি চার্জড, ক্যাথোড কিন্তু নেগেটিভলি চার্জ, ক্যাথোড কি আমাদের নেগেটিভলি চার্জড। আর অবশ্যই তাহলে এগুলো হচ্ছে কি আমাদের অ্যানোড রে, নেগেটিভ যেখানে যাবে তার বিপরীত প্রান্তে কি অ্যানোড মানে পজিটিভ যাবে না, এগুলো হচ্ছে আমাদের অ্যানোড রে বা ক্যানাল রে, অ্যানোড রে বা ক্যানাল রে। ওকে, সেম সেটআপ সেম পরীক্ষা। কারণ দেখো তুমি যখন কোনো এখানে কোনো গ্যাসিয়াস জিনিসকে নিবা, এই ক্যাথোড থেকে যখন এটা যখন আয়নিত হবে, মনে করো কোনো এখানে একটা বলছিল না যে এখানে একটা টিউবটার মধ্যে গ্যাস আছে, গ্যাস যখন আয়নিত হবে তখন সে তোমাকে দুইটা H+ আয়ন দিবে, মনে করো হাইড্রোজেন গ্যাস নিছ আর ইলেকট্রন দিল, এখানে ইলেকট্রনের ফ্লোটা হয় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, আর পজিটিভ চার্জ যেটা ওইটার ফ্লো হয় কোন দিকে দেখো তো, অর্থাৎ এটার ফ্লো যা হচ্ছে তার ঠিক বিপরীত দিকে কি আমার পজিটিভ চার্জগুলো আসবে। আর এই পজিটিভ চার্জগুলো আইসা এখানে হচ্ছে কি একটা জিঙ্ক সালফাইডের স্ক্রিন দেওয়া থাকে, কি দেওয়া থাকে, ওই জিঙ্ক সালফাইডের স্ক্রিনটা, এই জিঙ্ক সালফাইডের যে স্ক্রিনটা আছে, যেহেতু এখানে ধনাত্মক চার্জগুলো আসছে, এই প্রান্তটাকে কি করবে, উদ্দীপ্ত করবে বা ফ্লোরোসেন্ট বা মানে কি মানে কারণ এখানে কি ফ্লোরোসেন্ট বা কি ফসফোরেসেন্ট জাতীয় পদার্থ আছে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইছি, ক্যাথোড রে যে পরীক্ষাটা করছি ঠিক ওই পরীক্ষাটার মধ্যে হচ্ছে কি অ্যানাল রে পরীক্ষা, এটাকে আমরা ক্যানাল রে পরীক্ষা বলি বা অ্যানোড রে পরীক্ষা বলি, যার মাধ্যমে আমরা প্রোটনের উপস্থিতি পাই। কারণ দেখো H+ কে আমরা কি বলি, প্রোটন না, এটাকে আমরা অনেক সময় কি বলি, এটাকে তো আদর করে আমরা কি প্রোটন বলি না, অর্থাৎ এটাকে আমরা কি প্রোটন বলি, তো এটাকে আমরা আদর করে কি প্রোটন বলি না। অর্থাৎ সেম সেটআপের মাধ্যমে আমরা কিন্তু প্রোটন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম, সেম সেটআপের মাধ্যমে আমরা কি কার ধারণা পেলাম, আজানেও শোনা যাচ্ছে নাকি, একটু ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের এখন যে কজন আছে তোমাদের জন্য একটা মানে একটা সারপ্রাইজ ছিল, তো একটা অ্যানাউন্সমেন্ট ছিল, ওই অ্যানাউন্সমেন্টটা আমি তোমাদেরকে দিচ্ছি। যে বা যারা চলে গেছো আজান দিচ্ছে, তো তোমরা একটু অ্যানাউন্সমেন্টটা এর মাধ্যমে দেখো। অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ, কারণ এটা তোমাদের কয়দিন পরে খুব কাজে লাগতেছে, কারণ কিছুদিন পরে তোমরা একটা জিনিসে অংশগ্রহণ করতে যাচ্ছ। দেখো অ্যানাউন্সমেন্টটা বেসিক্যালি হচ্ছে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্টটার মেইন দিকটা হচ্ছে এটা, যে আমরা বেসিক্যালি হচ্ছে ফার টিউটোরিয়ালস তোমাদের আমাদের পক্ষ থেকে, তোমরা অলরেডি জানো আমাদের ওর সাথে অলরেডি প্রায় 700 কাছাকাছি বাচ্চা যুক্ত আছে আমাদের কলেজ অ্যাডমিশন প্রোগ্রামে, যাতে এই মুহূর্তে গিয়েও আরও অনেক বেশি অডিয়েন্স আমার সাথে কানেক্ট হতে পারে এবং তাদের যদি উপকার হয়। যেহেতু কলেজ অ্যাডমিশনের যে কোর্স ফিটা ছিল, আমরা ওই কোর্স ফিটার মধ্যে একটা বিশাল মোটামুটি 1/3 অংশ একটা ছাড় দিয়েছি। এই দেখো, যেটা আমাদের 1250 টাকা ছিল এখন এটাও কি 800 টাকায় চলে আসছে। অর্থাৎ যাতে করে যে বা যারা এখনও কিন্তু যথেষ্ট সুযোগ আছে, আমরা যে ক্লাসগুলো নিছি ওই ক্লাসগুলো সে যদি যারা একদমই পড়ে নেই বা যারা আমাদের সাথে এই নতুন এই ভিডিওটা দেখতেছে, যেহেতু তোমাদের খুব সম্ভবত অনেকেরই পরীক্ষা আগস্টের ইন বিটুইন মাঝখানে অথবা 8 তারিখ বা সামথিং এরকম, তোমরা সিম্পলি এই জায়গাতে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট অ্যালাউ করে দেওয়া হয়েছে। তোমরা সবাই চেষ্টা করে দেখতে পারো এবং কোর্সটা তোমাদের জন্য যথেষ্ট ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে নেওয়া হয়েছে এবং এখানে অনেকগুলো আমরা পরীক্ষাও দিয়েছি। তো এই অ্যানাউন্সমেন্টটা আজকে বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আমরা কোর্সে কিছুটা প্রাইস ডিসকাউন্ট করে দিছি, যাতে যারা বিভিন্ন কারণে নিতে পারো না বা নিতে চাচ্ছিলা বাট নিচ্ছ না, তাদের জন্য এটা আমরা একটু কিছুটা কমিয়ে দিছি। এবং অবশ্যই সেরা কলেজে ভর্তি হইতে পারলে তুমি হয়তো বা জীবনের কয়েকটা ধাপে আরেকটু এগিয়ে যাবা। কারণ সেরা কলেজ বলা মানে হচ্ছে কি বাংলাদেশের প্রত্যেকটা করেই সেরা কলেজ, বাট তুমি কতটুকু কম্পিটিটিভ পরিবেশে পড়াশোনা করতেছো এটাও খুব ইম্পর্টেন্ট। তাই এই কোর্সটি তোমাদের জন্য যথেষ্ট ভালো, কারণ এই কোর্সে আমরাই তো ক্লাস নিয়েছি। তো চেষ্টা করছি যে তোমাদেরকে একটু বেশি বেশি করে পড়ানোর জন্য। তো অলরেডি আমাদের যে অ্যানাউন্সমেন্টের ডিসকাউন্ট যে বা যারা ছিল, মোটামুটি 200 মতো সামথিং নিয়ে শুরু করছিলাম, যারা ছিল আর যারা চলে গেছো অবশ্যই এই জিনিসটা তাদেরকে একটু জানায় দেওয়ার একটা ব্যবস্থা করে আমরা এটা অ্যানাউন্সমেন্ট খুব সম্ভবত কালকে বা আজকের মধ্যে যাওয়া চলে যাওয়ার কথা। ঠিক আছে, এটাই ছিল আজকে বিশেষ অ্যানাউন্সমেন্টটা। ওকে, তো চলো এবার আমরা পড়াশোনায় চলে যাই। যে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমরা কীভাবে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রনকে আবিষ্কার করলাম, জে থমসন। আর একটা হচ্ছে আমাদের
অ্যানোড যেটা বা ক্যানালরি এক্সপেরিমেন্টের মাধ্যমে কিভাবে আমাদের কি প্রোটন আসছে। এই ছাড়া আরেকটা যে পার্টিকেলস, এই পার্টিকেলসটা আসতে একটু সময় লাগছিল, যেটা হচ্ছে আমাদের কি, যে পার্টিকেলসটা আসতে আসলেই আমাদের একটু সময় লাগছে, ওইটা হচ্ছে নিউট্রন। অ্যাকচুয়ালি নিউট্রনকে আবিষ্কার করছিল, ওনার নাম হচ্ছিল চ্যাডউইক। উনি যেটা করছে কিছুই না, উনি হচ্ছে বেরিলিয়ামকে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণা দ্বারা আঘাত করছে, এবং এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে, এখানে দেখো এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা জিনিস পাওয়া গেছে, এটার নাম হচ্ছে নিউট্রন। কারণ নিউট্রনের কিন্তু এই যে দেখো, এটা হচ্ছে নিউট্রনের কোনো চার্জ থাকে না, অর্থাৎ এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু প্রথম যখন আমরা বেরিলিয়ামকে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম কণা দ্বারা আঘাত করছি, তখন এখান থেকে একটা নতুন পার্টিকেলস পাওয়া গেছে, যেটার নাম হচ্ছে কি নিউট্রন। এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া আমাদের থার্ড লেকচারে আছে। আমাদের কিছু নিউক্লিয়ার বিক্রিয়া তোমরা দুইটা অলরেডি পড়ে আসছো, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন আর হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন। এই দুইটা বিক্রিয়া অলরেডি তোমরা জানো বা পরিচিত, তোমরা এই দুইটা নাম সঙ্গে শুনে আসছো। বাট মনে রাখবা, এই যে তিনটা পার্টিকেলস আমরা হয়তোবা খুবই স্বাভাবিকভাবে তোমাদের বলে দিছি যে ক্যাথোড রে পরীক্ষা বা ক্যানাল রে পরীক্ষা, বাট এই বিক্রিয়াগুলো যখন বা এই এক্সপেরিমেন্টগুলো যখন করা হয়েছে, তখন হয়তো এটা আমাদের তো আমার তোমার চিন্তারও বাইরে ছিল, বাট দে হ্যাভ মেড ইট পসিবল। কারণ তাদের ইচ্ছা ছিল যে উইল ব্রিং সামথিং নিউ, যেটা পুরো পৃথিবীকে তাক লাগাই ফেলবে। ইট মিনস হচ্ছে হোয়েন ইউ হ্যাভ দ্য ডিজায়ার টু ডু সামথিং, ইউ ক্যান ডু ইট। যেটা এখনও আসেনি, নিউট্রনটা যখন আসেনি তখন কিন্তু অনেকের ধারণাই ছিল না যে নিউট্রন আসে কি নাই, বাট 300 কিন্তু নিউট্রনের এক্সিস্টেন্স পাওয়া গেছে। ওকে, অর্থাৎ এরপর দেখো তিনটা পার্টিকেল চলে যাওয়ার পরে এই যে চার্টটা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট চার্ট, এই চার্টটার মধ্যে ভাই খুব সুন্দর মতো দেখবা তোমাদের এখান থেকে একটা এমসিকিউ বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে, এবং অবশ্যই তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, ভার্সিটিতে আসে। এই চার্টটার মধ্যে সব কিছুর একটা ওভারঅল ভিউ আমি দিয়ে রাখছি। ওভারঅল ভিউ বলতে যা দেওয়া আছে দেখো, ইলেকট্রন বেসিক্যালি থাকে হচ্ছে আমাদের কক্ষপথে। এরপরে দেখো প্রোটন এবং নিউট্রন, এই দুইটা থাকে আমাদের নিউক্লিয়াসে। ওকে, এবং তাদের আবিষ্কারের সাল এবং কে কে আবিষ্কার করছে তাদের নাম, যেমন ইলেকট্রন হচ্ছে আমাদের জে থমসন, প্রোটন হচ্ছে আমাদের এখানে রাদারফোর্ড দেওয়া আছে, মানে বেসিক্যালি নিউক্লিয়াস নিয়ে আলোচনা, তো তাই রাদারফোর্ডের নাম দেওয়া আছে, বাট গোল্ডস্টেনের নামটা বেশি আলোচিত হয়। আর নিউট্রন, এবং কোনটা কিভাবে পড়ে একটু আগেই বলছি যে ক্যাথোড রে পরীক্ষার মাধ্যমে আমরা পাচ্ছি হচ্ছে ইলেকট্রন, আর যদি আমরা ক্যানাল রে পরীক্ষা দিই তাহলে পাবো হচ্ছে কি আমরা প্রোটন। এছাড়া তাদের যে প্রতীকগুলা এবং এই যে ভর এবং চার্জ রিলেটেড যে ব্যাপারগুলো, এটা নিয়ে আমি এখানে একটু আলাদাভাবে আলোচনা করব। এখান থেকে কিন্তু প্রতি বছর ভর এবং চার্জের এই ব্যাপারগুলো আসে। এখানে আরেকটা কলাম দেখবা যে আপেক্ষিক, এখানে একটা ব্যাপার লিখছি যে আপেক্ষিক ভর, এই ভরটা নিয়ে, এটা নিয়ে এখন আমি আলোচনা করবো, সমস্যা নেই, এটা নিয়ে আমরা আলোচনা করব। ভর এবং চার্জ নিয়ে আমি এখন আলোচনা করব। পরীক্ষার সময় দুইটা ওয়ার্ডের দিকে অবশ্যই খেয়াল করবা, তোমার পরীক্ষা যেটা আসে এটা কি প্রকৃত দেয়া আছে নাকি আপেক্ষিক দেয়া আছে। প্লিজ খেয়াল করবা যে আপেক্ষিক দেয়া আছে নাকি প্রকৃত দেয়া আছে। অবশ্যই খেয়াল রাখবা যে তোমার যে অপশানসগুলো যেটা আছে, লাভি বা হানিফ জানতাম না ক্লাস আছে, এই এতবার বলার পরও কিভাবে তোমরা জানো না। তোমাদেরকে তো আমরা বিভিন্ন সোর্সে, সকল ধরনের সোর্সে জানানোর চেষ্টা করছি। এক হলে তুমি জানার চেষ্টাই করো নাই, অথবা তুমি জানতেই চাও নাই, বাট তুমি আসছো, এটার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এইখানেই সব ক্লাস দিবে নাকি না, তোমাদের বারবারই আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এটা ক্লিয়ার করছি যে আমরা প্রথম 2টা উইকের 8টা 16টা, মানে প্রথম 2টা দেয়া, মানে আচ্ছা আপাতত মনে হয় আমরা এরকম যে প্রথম উইকের যে 8টা ক্লাস তোমাদের জন্য আমরা সবার জন্য ওপেন করছি। এটার একমাত্র কারণ বা উদ্দেশ্য হচ্ছে যাতে সবার একটা অ্যাক্সেস থাকে, কারণ কলেজ লাইফটা তো মাত্র শুরু হতে যাচ্ছে। এই ক্ষেত্রে তোমার ভালো মন্দ, গুড বেটার বেস্ট এগুলো খোঁজা একটু ডিফিকাল্ট। বাট একটা কথাই বলবো, সকল প্ল্যাটফর্মে যে বা যারা পড়াচ্ছে সবাই নিজের অভিজ্ঞতা এবং তোমাদের যত ভালো ওইটা উদ্দেশ্যই করে কিন্তু পড়াতে আসছে। তুমি এত বেশি ইভালুয়েট করতে যাও না যাতে করে তুমি ভালো মন্দ একাধিক ভাবে চিন্তা করতে যাও, তুমি দিন শেষ হচ্ছে কি মানে পাপ স্লেপ পড়ে যাও। সবাই এখানে ভালো পড়াতে আসছে, ওই ভালো যে তারা পড়ায় ওই জিনিসটাকে একটা প্রুফ দেওয়ার জন্যই তোমাদের সামনে আমাদের আসা। ঠিক আছে, তো আমরা অলরেডি একটা উইকের ক্লাসগুলো সবগুলো আমাদের পাবলিক ল্যাবে যাচ্ছে, ফার্স্ট টিউটোরিয়ালসে, সবাই এখানে জয়েন করলেই হবে। ওকে, আর যে বা যারা এখনও জয়েন করে নাই বা তোমাদের থ্রোতে যদি সম্ভব হয় তাদেরকে বলবা। অর্থাৎ এই যে চার্টের যে ব্যাপারগুলো আছে, এই চার্ট থেকে আমাদের এমসিকিউ আসবে। বাট এখানে আমি যেই কথাটা বলতে চাইছিলাম একটু খেয়াল করো, এটা ব্ল্যাঙ্ক পেজে দেখাচ্ছি। একটা হচ্ছে আমাদের কি ভর রিলেটেড আলোচনা, খেয়াল করো। এইবারের যে পার্টটা আমি একটু দেখাই, দেখো একটা হচ্ছে ভর বা মাস, ইংলিশে বলা হয় মাস। খেয়াল করো, সাধারণত আমরা সচরাচর ভর বা এককের জন্য যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে কি, আমরা প্রকাশ করার জন্য আমরা যে এককগুলো প্রকাশ করি, ভর প্রকাশ করার জন্য আমরা সাধারণত হচ্ছে গ্রাম নেই, বা গ্রাম,
কেজি, অথবা দেখবা আমি এখানে আরেকটা নতুনও দেখো প্লিজ একটু লেখানো, এটা ইম্পর্টেন্ট আছে। ভর প্রকাশ করার জন্য সাধারণত আমরা গ্রাম নিয়ে কাজ করি, অথবা কেজি নিয়ে কাজ করতে পারি, অথবা আরেকটা জিনিস নিয়ে কাজ করতে পারি, ওটাকে বলা হয় 1 AMU, বা এটার আরেকটা নাম হচ্ছে 1 ডাল্টন। 1 ডাল্টন। আর এটা অবশ্যই জানো যে আমরা যদি কেজি থেকে গ্রামে আসতে চাই, আমরা যদি গ্রাম থেকে কেজিতে আসতে চাই, তাহলে কি 10⁻³ দ্বারা গুণ করবো, বা 1000 দ্বারা কি করি, ভাগ করি। 10⁻³ দ্বারা গুণ করি বা ভাগ করবো কত দিয়ে, 1000 দিয়ে। এটা কেন লাগবে একটু দেখাচ্ছি, দেখো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে 1 MU বা 1 ডাল্টন, এটার মানটা একটু মনে রাখার চেষ্টা করবা। এটার মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। আর কেজিতে নিলে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻27 কেজি। এখন দেখো, এই যে ভরকে প্রকাশ করার জন্য আমাদের গ্রাম ইউজ করতে পারি, কেজি ইউজ করতে পারি, বা অথবা কি AMU বা হচ্ছে কি 1 ডাল্টন ইউজ করতে পারি, অর্থাৎ বিভিন্নটা ইউজ করতে পারি। এখন এই হিসাব অনুযায়ী আমি যদি প্রোটনের ভর লিখি, একটু আগে তো আমরা একটা চার্ট দেখলাম, আমাদের যে প্রোটনের ভরটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। এখন এই গ্রামকে যদি আমি AMU-তে নিতে চাই, মানে হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিটে নিতে চাই, বা AMU-তে নিতে চাই, দেখো গ্রামকে যদি আমি AMU-তে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে এই মানটা দিয়ে। যেই ভরটা দেওয়া আছে এই 1.673 ইন্টু 10⁻24-কে ভাগ করতে হবে কত দিয়ে, 1.6605 ইন্টু 10⁻24। তাহলে দেখো এই প্রোটনের ভর আসবে, তুমি যদি একটু হিসাব করো, একটু ক্যালকুলেট করে বলো তো মানটা কত আসে, একটু ক্যালকুলেট করে বলো তো মানটা কত আসে। এই প্রোটনের ভরটা আসবে তুমি যদি হিসাব করো, এই প্রোটনের ভর আসবে 1.0075 AMU, অর্থাৎ ভরকে আমি AMU-তে নিয়ে গেছি। একই রকমভাবে আমি যদি হচ্ছে এবার ইলেকট্রনের ভরটাকে প্রকাশ করতে চাই, আমরা যদি ইলেকট্রনের ভরটা প্রকাশ করতে চাই, তোমরা আমার সাথে সাথে করো, দেখি কারটা আসে, দেখি কার কত আসে। আমরা যদি ইলেকট্রনের ভর বের করতে চাই, ইলেকট্রনের সাধারণ ভর হচ্ছে 9.11 ইন্টু একটা ইলেকট্রনের 10⁻28 গ্রাম। তোমরা আমাকে একটু এটা AMU-তে বের করে বলো যে এটার AMU-তে ভরটা কত, এটার AMU-তে ভরটা কত একটু বের করে বলো। সবাই ইলেকট্রনের ভরটা গ্রাম থেকে AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটে কনভার্ট করো। AMU একটু কত আসে একটু আমাকে একটু বলো। অ্যাটমিক মাস ইউনিট, এটা একটু আইন আমাকে একটু বলো, ঠিক আছে? গ্রাম থেকে অ্যাটমিক মাস ইউনিটে নিলে এটা কত আসে একটু আমাকে একটু কাইন্ডলি একটু বলো। এটা কত আসে এটা দেখো তো। যদি আমরা এই গ্রামটাকে অ্যাটমিক মাস ইউনিটে নেই, তাহলে এই গ্রামটাকে ভাগ করবো কত দিয়ে, এটাকে ভাগ করবো হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম দিয়ে। তাহলে এটা কিছু চলে যাবে AMU-তে। কত আছে দেখো তো, কত আসে আমাকে একটু বলেন, এটার ভরটা কত আসে। কার কত আসে আমাকে একটু বলো, একদম ডাইরেক্ট কত আসে, 5.48 সামথিং আসবে, একটু আমাকে একটু বলো এটা কত আসে। এটা আসবে 5.48 ইন্টু
10 ইনভার্স 4 5.48 ইন্টু 10 ইনভার্স 4 AMU। দেখো ক্যালকুলেট করে দেখো, এটাই আসছে। দেখেন এখানে প্রোটন এবং ইলেকট্রনের ভরটা আমরা AMU তে কনভার্ট করছি। এইবার যদি আমরা যদি এইটা করি যে এই দুজনের মানের রেশিওটা বের করি, খেয়াল করো একটা জিনিসের প্রুভ হয়ে যাবে। আমরা যদি প্রোটনের ভর এবং ইলেকট্রনের ভরটাকে একটা রেশিও করি, কত আসে দেখো তো এটা। এটা সবাই আমার সাথে একটু করে দেখো তো যে কত আসে। যে প্রোটনের ভরটা হচ্ছে আমাদের 1.0075 ডিভাইডেড বাই হচ্ছে 5.48 ইন্টু 10 ইনভার্স 4। কত আসে মানটা একটু বলো। আমি যদি প্রোটন এবং ইলেকট্রনের ভরের রেশিও করি তাহলে কত আসে একটু কাইন্ডলি আমাকে একটু বলো এটা। হোয়াট শুড বি দেয়ার রেশিও? সব সাবজেক্টই বেস্ট, বাট ইউ হ্যাভ টু বি বেস্ট। হ্যাঁ, সব সাবজেক্টই রয়্যাল, বাট তুমি ততটুকু সময় পর্যন্ত রয়্যাল না হতে পারো যতটুকু পর্যন্ত সময় ওই সাবজেক্টটা তুমি ভালো পারতেছো। কোন সাবজেক্ট রয়্যাল এটা নিয়ে মারামারি আমরা করবো, তোমরা না, ঠিক আছে? তোমাদের মারামারি করে একজন একজনের একদম গালে দাঁত ফালাই দিবে আমি জানি। কামরুন কবিতা তোমারটা হয়েছিল, তারপর হচ্ছে মাশরাফি মুর্তজা, ওরে বাবারে তোমারটা হয়েছে, অহনা আক্তার, হ্যাঁ তোমাদের বেশ কয়েকজনেরটা হয়েছে। তোমরা জাস্ট আমাকে বলো যে এই দুজনের প্রোটন এবং ইলেকট্রনের অনুপাতটা কত আসে। খুব সম্ভবত এই অনুপাতটা তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি নাও, খুব সম্ভবত হচ্ছে এইটার মানটা খুব সম্ভবত হচ্ছে আমরা লিখতে পারি যে কাছাকাছি লিখতে পারি যে 1840, বা তোমাদের কিছু কিছু বইয়ে দেওয়া আছে হচ্ছে 1838। হ্যাঁ, আমি জাস্ট কাছাকাছি যে মানটা নিছি, হ্যাঁ তোমাদের বইয়ে মনে হয় 1838 লেখা আছে। এখান থেকে একটা জিনিস প্রমাণ করা যায় যে দেখো এই তোমাদের এরকম একটা কথা লেখা আছে যে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1840 গুণ হালকা, বাকি এরকম একটা লেখা আছে না। এই স্টেটমেন্টটা প্রমাণ করা গেল, এই স্টেটমেন্টটা কিন্তু এখান থেকে প্রমাণ করা গেল। হ্যাঁ তোমাদের কিছু কিছু বইয়ে 1838 দেওয়া আছে, 36 দেওয়া আছে, 37 দেওয়া আছে। জাস্ট আমি একটা জিনিস প্রমাণ করলাম যে ভরকে আমরা প্রোটন এবং ইলেকট্রনের ভরের কিন্তু একটা রেশিওকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করা গেল। এটাকে প্রমাণ করার আরও 2-3টা ওয়ে আছে। হ্যাঁ, আমি চাইলে এটাকে আরও 2-3টা ওয়ে বা আরও 2টা ওয়েতে প্রমাণ করে দেখাইতে পারবো। তুমি যদি একটা হাইড্রোজেনের ভর বের করো, ওই হাইড্রোজেনের ভরের যদি আপনি এই 1840 গুণ করেন, দেখবেন যে সেম এইটাই আসবে। অর্থাৎ আমি যেটা এখানে বোঝাতে চাইছি যে আমরা ভরকে কোন কোন এককে নিতে পারি, AMU, গ্রাম, কেজি, এবং প্রোটন এবং ইলেকট্রনের ভরের রেশিও বের করে আসছি। অর্থাৎ এখান থেকে এইটাও বলা যায় যে প্রোটনের ভর অনেক বেশি, প্রোটনের ভর হচ্ছে ইলেকট্রনের ভরের কত 1480 গুণ। তুমি যেটা বলো, ঠিক আছে, হোয়াট এভার তুমি যেটা বলো, তোমার যেটা ভালো লাগে। ওকে, বুঝতে পারছেন সবাই? মাহমুদ হাসান তালহা, ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? আমি জাস্ট সিম্পলি যেটা বললাম যে ভরের যে প্রচলিত একক বা যেই প্রচলিত এককটা তোমরা ইউজ না করো, কারণ দেখো পরমাণুর আকার তো খুবই ছোট, তাই এই ছোট আকারটাকে আরো ছোটভাবে সে যাতে ছোট ফিল না করে, তাই একটা নতুন একক যুক্ত করে দেওয়া হয়েছে 1 AMU। এখন থেকে সে ভর বলবে যে 14 AMU। অর্থাৎ ভরটা এতই ছোট, তাই এই ছোট জিনিসটা যাতে আরো ছোট ফিল না করে, তাই তার সাথে একটা নতুন একক দিয়ে তাকে একটু রেসপেক্টেড ফিল করানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটাকে ইংলিশে বলা হচ্ছে ইউফেমিজম। হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় ইউফেমিজম, ঠিক আছে। তুমি কাউকে টাকলা না বলে বলবা যে কি জানি একটা ওয়ার্ড আছে, ভুলে গেছি, টাকলা না বলে জানি কি বলে, বোল্ড না বলে একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, হ্যাঁ বার্ড না, না এটা একটা ওয়ার্ড আছে, মানে সুন্দর করে বলে, মানে ওই যে মনে করো বিভিন্ন মানুষ যারা হচ্ছে মনে করো শারীরিকভাবে তাদের প্রতিবন্ধকতা আছে, তাদেরকে বলবো যে ফিজিক্যালি চ্যালেঞ্জড বলে। হ্যাঁ, তো তেমনি হচ্ছে ইলেকট্রন আমাদের পরমাণুর ভর এতই সামান্য, তাকে তুমি যদি এত ছোট একটা মান দাও, ওই মানটা দিলে সে একটু রাগ করবে। তাই আমরা আপেক্ষিকভাবে তার একটা ভর দিই, যে এককটার নাম হচ্ছে কি AMU। মানে তুমি কার্বনের ক্ষেত্রে 12 AMU বলবা, তাহলে মনে হবে ওরে বাবারে বিশাল বড়, কিন্তু কার্বনের একটা পরমাণুর ভর খুবই ছোট, খুবই নগণ্য, ঠিক আছে। তো চলো আমরা সামনে যাই। এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে চার্জ নিয়ে একটু কথা বলি। তখন চার্জ, খেয়াল করো, একটু চার্জ নিয়ে আমরা একটু কথা বলি। চার্জ নিয়ে যদি আমরা কথা বলি,
বেসিক্যালি চার্জের যে প্রচলিত এককগুলো আছে তার বাইরেও আমরা দেখবা 3টা একক ইউজ করব। একটা হচ্ছে কুলম, একটু ধরো এখানে দিই, কোথায়, চার্জের ক্ষেত্রে আমরা কুলম ইউজ করি, এছাড়াও আরও 2টা ইউজ করব দেখবা এখানে। একটা হচ্ছে কুলম, একটা হচ্ছে ইএসইউ, আর হচ্ছে ইএমইউ। ঠিক আছে, ইএসইউ যেটা, এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর ইএমইউ যেটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। দেখেন এই জিনিস শুধুমাত্র কেমিস্ট্রিতে না, এটা ফিজিক্সও দেখবে একটা সময় যে তোমার কাজে লাগবে আজকে যদি জিনিসটা ঠিকমতো বুঝে যাও। ঠিক আছে, আর এই আমরা তো এটাকে জানি, এটাকে শুধু শুধু সি দিয়ে লেখে, হ্যাঁ, এটাকে শুধু সি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এগুলোর মাঝখানে যদি একটা সম্পর্ক আমি দাঁড়া করে দিই, দেখো এদের মাঝখানে একটা রিলেশন যদি দাঁড়া করে দিই, জাস্ট তাহলে তোমার জন্য ওভার ক্যালকুলেশনের সুবিধা হবে। তুমি যদি এগুলার একটা সম্পর্ক জানতে পারো। দেখো সাধারণত যে, প্লিজ একটা লিখে রাখো, এটা তোমাদের জন্য ইন ফিউচারে কাজে লাগবে, জাস্ট এই রিলেশনটা একটু লিখে রাখো যে কুলম, ইএমইউ আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এই 3টার মাঝখানে আমরা একটা সম্পর্ক দাঁড়া করাবো। দেখো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা আজকে তোমাদের যেই খাতাটা আছে খাতাটা সুন্দর মতো বক্স করে লিখে রাখো। খেয়াল করো, মনে রাখবা যে 10 কুলম বলা যে কথা, 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলাও কি এক কথা। 10 কুলম বলা যে কথা, 1 ম্যাগনেটিক ইউনিট বলা একই কথা। আবার 1 ম্যাগনেটিক ইউনিট বলা যে কথা, 1 ম্যাগনেটিক ইউনিট বলা যে কথা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ বলাও কি একই কথা। 10 টু দি পাওয়ার 10 ইএসইউ বলাও কি একই কথা। 10 টু দি পাওয়ার 10 ইএসইউ বলাও কি সেম কথা। দেখো আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই, আমরা যদি 1 ইএসইউর কথা বলি, 1 ইএসইউ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 3.33 ইন্টু, এটিগুলো কিন্তু একটু তোমাদের সামনের পরবর্তী লেকচারগুলোতেই কাজে লাগবে আমাদের অঙ্ক করতে গিয়ে, প্লিজ এটা একটু ভালো মতো লেখা নাও। কুলম, সবাই একটু এই ব্যাপারটা একটু লেখে নাও, কারণ দেখো পরবর্তীতে ক্যালকুলেশন করতে গেলে যাতে তুমি জটিলতা ফিল না করো। খেয়াল করো, সবাই একটু লেখে নাও এটা। এখানে আমি একদম ডিটেলসে এই ব্যাপারটা দিয়ে দিছি যে যাতে করে তোমার যদি এটা নোট করা থাকে দেন তুমি খুব সহজেই এটা কোনো ধরনের ভুল ত্রুটি হবে না। এখন যে মানটা দিয়ে দিছি এইটার পার্সপেক্টিভে তোমরা আমাকে একটু এই জিনিসটা করে দেখাও তো। আমি তোমাদেরকে যেটা দিয়ে দিছি এখন খেয়াল করো, মনে রাখবা যদি আমরা 1 মোল ইলেকট্রনের চার্জের কথা বলি, মনে রাখবেন যদি আমরা 1 মোল 1 মোল ইলেকট্রনের চার্জের কথা বলি, 1 মোল ইলেকট্রনের চার্জ বলা মানে হচ্ছে 1 ফ্যারাডে বা 96,500 কুলম। অর্থাৎ একটা করে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ ইলেকট্রন নাও তখন তার চার্জের পরিমাণ হবে 1 ফ্যারাডে বা 96,500 কুলম। তাহলে সুতরাং দেখো 1 মোল বলা মানে কি 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইলেকট্রনের চার্জ, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম। অর্থাৎ তুমি যদি 1 মোল পরিমাণ ইলেকট্রন নাও তাহলে তার টোটাল চার্জের পরিমাণ হবে 96,500 হয় না, 96,500 কাছাকাছি হয়। তাহলে সুতরাং একটি ইলেকট্রনের চার্জ কত? সুতরাং একটি
ইলেকট্রনের চার্জ কত, একটু সবাই একটু ক্যালকুলেট করে আমাকে একটু বলো তো। সবাই ক্লাস করার সময় একটু খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসবে। সুতরাং একটি ইলেকট্রনের চার্জ এখানে কত আসবে বলো। এই 96,500কে ভাগ দিব কত দিয়ে, আমি 96,500কে ভাগ দিব হচ্ছে আমরা 6.023 ইন্টু 10⁻23 দিয়ে। কত আসে দেখো তো, একটি ইলেকট্রনের চার্জ তাহলে কত আসতেছে, একটি ইলেকট্রনের চার্জ তাহলে কত আসে একটু আমাকে একটু বলো। একটা ইলেকট্রনের চার্জ এখানে কত আসতেছে একটু জাস্ট আমাকে একটু বলেন। এটা 1.601 ইন্টু 10⁻1.603 বা সামথিং 1.60 লেখা যায়। কত আসছে এটা, অর্থাৎ দেখো একটি ইলেকট্রনের চার্জ আছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। এখন দেখো এখানে একটা সামনে একটা মাইনাস সাইন ইউজ করবো কেন, ওই ইলেকট্রনের চার্জের প্রকৃতি ব্যবহার বোঝানোর জন্য। চার্জের প্রকৃতিটা কি, এটা মাইনাস না। এখন তোমাদের কাজ হচ্ছে, এখন তোমরা যেটা করবা, এটা কুলম্বে নিছি, এটা আমাকে জাস্ট আমি যেটা বের করছি এটা হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ কুলম্ব এককে। আপনাদের কাজ হচ্ছে এটাকে ইএমইউতে নেওয়া, এটাকে ইএমইউতে নিবা, যে ইএমইউতে ভ্যালুটা কত আসে আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে ভ্যালুটা কত আসে একটু আমাকে বের করে একটু সবাই একটু জাস্ট ক্যালকুলেট করে বলো। যে প্রথম পারবা তার নাম আমি অবশ্যই বলবো, যে প্রথম পারবা। হ্যাঁ, একটু জাস্ট বলো যে আমি যদি এই মানটাকে কুলম এককে নিছি, যেটা আমি এটা বের করে দেখাইছি যে কুলম এককে কোনটা, যে কুলম এককে যে মানটা আসছে এটা আসলে কুলম্বে, এটা কুলমে আসছে। তাহলে 1.6 ইন্টু 10⁻19 কুলম আসছে। এটাকে যদি আমরা হচ্ছে এবার কিসে নেই, ইএমইউতে আর হচ্ছে ইএসইউতে নেই, তাহলে মানটা কত আসবে একটু বলো। এই দুইটা মান কত আসে কাইন্ডলি একটু আমাকে একটু বলো। যদি আমরা এটাকে ইএমইউতে এবং হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে নেই, তাহলে এই দুইটা মান কত আসে, তাহলে এই দুইটা মান কত আসবে আমাকে একটু বলেন জাস্ট। একজন ঘুরতে গেছিল বলতেছে না, কি অবস্থা বলেন বলেন তাড়াতাড়ি বলেন, যে কত আসবে। দেখবা যদি আমরা জানি 1 কুলম যা 10 কুলম ইজ ইকুয়াল টু কি 1 ইএমইউ, তাহলে কুলম থেকে যদি ইএমইউতে যেতে হয় তাহলে এটা কি 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মানটা কত আসবে -1.6 ইন্টু 10⁻⁻20 ইএমইউ। একই রকম ভাবে যদি তোমাকে এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে যেতে হয় তাহলে তুমি কি করবা, এই মানটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এটাতে মাল্টিপ্লাই করবা, এটার মান আসবে 4.8 ইন্টু 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। প্লিজ এই মানটা মনে রাখো, এটা ইলেকট্রনের যে চার্জটা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে এটা প্রচুর প্রচুর পরীক্ষায় আসছে। হ্যাঁ, ওকে। আমাদের আশিকুর রহমান বলছিল, মাকসুদা, তারপর হচ্ছে হজরত শরীফ এডু সেন্টার কোথায়, আমি জয়েন হতে চাই। রাহুল দাদা নিজেই বই, আচ্ছা আমি নিজেই নাকি বই, এসব মূলা পাম দিস না। হ্যাঁ, ওকে, সবাই এটা বের করো, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। লেখা হয়েছে এটা। এই চার্জের সাথে তোমাদেরকে আমি আরেকটা ওয়ার্ডের সাথে নতুন পরিচয় করে দিতেছি। দেখো, যেহেতু এই চার্জটা আমাদের লেখা হয়েছে, এবার সবাই লেখো স্পেসিফিক চার্জ। সবাই একটা নতুন ওয়ার্ড লেখো, এটা হচ্ছে স্পেসিফিক চার্জ। দেখো অনেকেরই হয়তো বা মান আসতেছে, অনেকে হয়তো বা চেষ্টা করে মিলাইতে পারতেছো না, বা যারা চেষ্টা করতেছে তাদের সবাইকে ধন্যবাদ। বাট এইবার একটা খেয়াল করো জিনিসটা, যে একটা ওয়ার্ড আমি বলছি, জিনিসটা হচ্ছে কি স্পেসিফিক চার্জ। আর একদম সহজ জিনিস, একটু ভাব নিচে নাম, জাস্ট এটা কিছুই না। এটাকে স্পেসিফিক চার্জও বলে, অনেক সময় চার্জ টু মাস রেশিও বলা হয়, সরি, চার্জ টু মাস রেশিও, এটা দরকার নেই তোমাদের। দেখো স্পেসিফিক চার্জ, স্পেসিফিক চার্জ বলতে যেটা বোঝায়, আপনি যদি ইলেকট্রনের চার্জকে তার ভর দিয়ে ভাগ করেন, যদি আপনি ইলেকট্রনের জন্য তার স্পেসিফিক চার্জ বের করতে চান,
তখন ইলেকট্রনের চার্জকে যদি তার ভর দিয়ে ভাগ করো তাহলে কত আসে দেখো তো। ইলেকট্রনের ক্ষেত্রে তার চার্জটা হচ্ছে -1.6, চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে, 1.6 ইন্টু 10⁻19কে যদি ইলেকট্রনের মাস দিয়ে ভাগ করো 1.1 ইন্টু 10⁻231, এখানে আমরা একটা গ্রাম এককে নিব। কিসে নিব দেখো, উপরেরটার একক হচ্ছে কুলম আর নিচেটা হচ্ছে কেজি। অর্থাৎ ইলেকট্রনের চার্জকে যদি তার ভর দিয়ে ভাগ করো, চার্জের এককটা হচ্ছে কুলমে আর ভরের এককটা হচ্ছে কেজিতে, তাহলে যে ভরটা পাওয়া যায় এটার মানটা কত আসে দেখো তো। এটার মান আসতেছে, এটার মান আসবে হচ্ছে কত আসে, এটার মান আসবে হচ্ছে তোমার যদি ক্যালকুলেট করো 7.58। একটু ক্যালকুলেট করে দেখি দাও, ক্যালকুলেটরটা কোথায়, স্পেসিফিক চার্জের এটা, আচ্ছা 1.76, এটা আসতেছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। অর্থাৎ ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে আমি যদি ইলেকট্রনের স্পেসিফিক চার্জ বের করতে চাই, আমি এরকমভাবে কিন্তু আমি প্রোটনেরও বের করতে পারবো এবং নিউট্রনেরও বের করতে পারবো। যদি তার চার্জকে তার ভর দিয়ে ভাগ করি তাহলে এই মানটা আসবে 1.758 আসে মনে হয়, 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। এই যে 80 করে আসছে, বাট 80 করে মানে একটু ভুল করছে, এখানে মনে হয় পুরোটা বসানো, এটা হচ্ছে কেজিতে আসবে। তোমরা প্রত্যেকে এবার আমাকে একটু বলো, আমি যদি এই স্পেসিফিক চার্জটা প্রোটনের জন্য ক্যালকুলেট করি অথবা নিউট্রনের জন্য ক্যালকুলেট করি তাহলে মানগুলো কত আসবে। তুমি যদি প্রোটনের জন্য স্পেসিফিক চার্জ বের করো এবং নিউট্রনের, তোমরা সবাই আমাকে জাস্ট একটা কোশ্চেন অ্যান্সার দাও, যে বা যারা এখানে যে কজন এখন পর্যন্ত আসো, তোমরা প্রত্যেক যে জাস্ট আমাকে জাস্ট একটা কথা বলো, যদি আমি হচ্ছে নিউট্রনের জন্য স্পেসিফিক চার্জ বের করি তাহলে নিউট্রনের স্পেসিফিক চার্জ কত হবে আমাকে একটু বলো। যদি আমরা নিউট্রনের জন্য স্পেসিফিক চার্জ বের করি তাহলে হোয়াট শুড বি দ্য স্পেসিফিক চার্জ ফর নিউট্রন, এটা জাস্ট আমাকে একটু বলো, জাস্ট সিম্পলি এটা আমাকে জাস্ট একটু বের করে দাও যে নিউট্রনের স্পেসিফিক চার্জ কত হবে, নিউট্রনের স্পেসিফিক চার্জ কত হবে, জাস্ট একটু চ্যাটে বলো। নিউট্রনের আমাদের এই একজনের মূর্তজারটা বের হয়েছিল, রুদ্রটা বের হয়েছে, কি অবস্থা রুদ্র, ভালো আছো? যে নিউট্রনের স্পেসিফিক চার্জটা অ্যাকচুয়ালি কত একটু বের করে বলো, নিউট্রনের স্পেসিফিক চার্জটা কত। তোমাদের এই কি জানি বলে, আমাদের একজন এখানে আছে শুয়ারিস হয়, এই তুই বল নিউট্রনের স্পেসিফিক চার্জ কত বল। আমার স্টুডেন্টের রিয়েকশন আছে হু কি, নিউট্রনের স্পেসিফিক চার্জ কত। এই যে অহনা আক্তারের হয়েছে 0, তাসনিমের হয়েছে, এই তো নিউট্রনের স্পেসিফিক চার্জ হচ্ছে 0। তোমরা প্রত্যেকে যেটা বলবা যে নিউট্রনের ক্ষেত্রে তার তো কোনো চার্জই নাই, তার ই এর মান 0, তাহলে নিউট্রনের যদি আমি স্পেসিফিক চার্জ বের করি তার মান কিন্তু 0। তোমাদের লাস্ট যেটা কাজ, তোমাদের জাস্ট একটা অ্যাসাইনমেন্ট দিলাম, আমি যদি নিউট্রন, প্রোটন এবং হচ্ছে ইলেকট্রনের স্পেসিফিক চার্জের বলি যে কার মানটা বড়, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি স্পেসিফিক চার্জ অফ ইলেকট্রন বের করি, স্পেসিফিক চার্জ অফ প্রোটন বের করি আর স্পেসিফিক চার্জ অফ নিউট্রন বের করি, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট তো নিউট্রন, এটা তো শিওর। আর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে কার স্পেসিফিক চার্জ বড়, এইটা আমাকে একটু বলো। যে তিনটা জিনিসের কথা বলছি, যে ইলেকট্রন, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে কি নিউট্রন। এই তিনজনের মধ্যে নিউট্রনের তো 0, ইলেকট্রনের স্পেসিফিক চার্জ বড় নাকি প্রোটনের স্পেসিফিক চার্জ বড়, আমাকে জাস্ট একটু বলো। প্রোটনের। আশিক ঠিক মতো চিন্তা করো, আশিক কিন্তু এই পর্যন্ত প্রত্যেকটা উত্তর তুমি সঠিক দিছো, তুমি জাস্ট সিম্পলি একটু চিন্তা করবা এই তিনজনের মধ্যে, আমি যদি বলি এই তিনজনের মধ্যে কার স্পেসিফিক চার্জ বেশি, একটু কাইন্ডলি বাসায় চিন্তা করবা, যদি না পারো পরের দিনের ক্লাসে আমাকে বইলো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিব যে কোনটার বড়। হ্যাঁ, তোমার ভাই এখানে পাশে থেকে বলতেছে ইলেকট্রন ইলেকট্রন, ঠিক আছে। অবশ্যই এই তিনটার মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের যেহেতু স্পেসিফিক চার্জ 0, তাহলে তো সে গণার বাইরে। বাট ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে তুমি যদি ম্যাথমেটিক্যালি হিসাব করো তখন দেখবা প্রোটনের ভর কত আমরা জানি, আর উপরের চার্জটা কিন্তু কনস্ট্যান্ট। একটা জিনিস খেয়াল করো, উপরের মানটা কিন্তু মানে প্রোটনেরও কিন্তু চার্জ প্রায় কাছাকাছি, হালকা একটু পার্থক্য। তো ভর যার কম হবে, যার ভর কম তারই কিন্তু স্পেসিফিক চার্জটা কি বেশি হওয়ার কথা। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি এখানে,
যে কার বিষয় এটা খুব সহজেই বলা যায়, কারণ এখানে যার ভর বাড়বে তার কিন্তু স্পেসিফিক চার্জটা কি কমে যাবে। সহজ কথা, ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি স্পেসিফিক চার্জ হচ্ছে ইলেকট্রনের, তারপর প্রোটনের, তারপর হচ্ছে কার, নিউট্রনের। বুঝতে পারছো? স্পেসিফিক চার্জ কনসেপ্টটা আপনাদের ছিল না, বাট এটা খুবই সহজ। তুমি একটা প্রোটন বা ইলেকট্রন বা একটা নিউট্রনের চার্জকে তার ভর দিয়ে ভাগ করবা, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তোমাদের শুরুতে বেশ কয়েকজন ছিল, এর মাঝখানে অনেকেই ভাগছে। জীবনটা এরকম, একাডেমিক লাইফে সবাই খুবই উত্তেজনা নিয়ে পড়াশোনা শুরু করে, বাট এইম যাদের আছে তারাই লাস্ট পর্যন্ত টিকে থাকে। বুঝতে পারছো? এই কারণে কেউ তোমাদেরকে উত্তেজনায় বেশ উত্তেজিত বলে, আর আমরা তোমাদেরকে এইমার্স বলি। কারণ একাডেমিক লাইফে সবাই শুরু করে উত্তেজনা দিয়ে, কিন্তু দিন শেষে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে কারা, যারা এইমার্স। বুঝতে পারছো? সো তুমি চেষ্টা করবা তোমার ওই কাঙ্ক্ষিত সাফল্যটা টার্গেট, তুমি নিজেকে এইম করছো একটা ভালো জিনিস করার জন্য, তুমি উত্তেজনায় আসো নাই, ঠিক আছে? আমরা শুরু করছিলাম অনেকেরই দিয়ে, মাঝপথে অনেকেই চলে গেছে। জীবনটা এরকম, লাস্ট পর্যন্ত সবাই থাকবে না, তুমি হয়তো বা থাকবা, ঠিক আছে? ক্লাস কখন শেষ হবে ইনশাল্লাহ, আর ইন বিটুইন 10 মিনিটসের মধ্যে আমি শেষ করবো, ঠিক আছে? কারণ এরপরে তোমাদের ফিজিক্সের আমাদের দ্য গ্রেট বস শুরু করবে, উচ্ছ্বাস। তো ইন বিটুইন ও শুরু করলে আমি ছেড়ে দেবো, সমস্যা না, আমি হালকা পাতলা এগুলো নিয়ে একটু আলোচনা করি। এবার দেখো, আমরা অনেকগুলো জিনিস দেখলাম। এখানে যেটা করলাম, এখানে যে অস্থায়ী কণিকাগুলো দেখো, এটা অতিরিক্ত জানার জন্য এটার সোর্স করা হচ্ছে আমি বিপ্লব স্যারের বই থেকে নিছি। যারা এনডিসিতে ভবিষ্যতে পড়বা তারা বিপ্লব স্যারের ক্লাস পাবা। তো বিপ্লব স্যারের একটা বই আছে, ওই বইটার মধ্যে স্যার আমি ইনফরমেশনগুলো এখান থেকে নিছি। বাট শোনো, অস্থায়ী কণিকগুলো সম্পর্কে তোমার যে খুব বিস্তারিত জানা দরকার আছে, এটা তেমন কিন্তু মোটো তেমন না। অস্থায়ী যে কণিকাগুলা, এদের যে চিহ্ন বা প্রতীকগুলা এবং তাদের যে প্রকৃতি, কোনটা প্লাস কোনটা মাইনাস কোনটা নিউট্রাল, এবং এদের যে ভর, এগুলা বারবারই আমি বলতেছি, এগুলার চার্জ অথবা ভর শুধুমাত্র জানা বা শেখার জন্য দিছি। তুমি চাইলে দেখতে পারো, অতিরিক্ত জানা কখনই খারাপ না, বাট এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, তোমার আগে যতটুকু সত্যি জানা দরকার ছিল ওটা তুমি জানো কিনা। আমরা অনেকেই দেখি আমরা যেটা অপ্রয়োজনীয় তা অনেক বেশি পড়ে ফেলি, আর যেটা বেশি প্রয়োজনীয় ওটা খুবই কম পড়ি। তাই এখানে যেটা দেওয়া রাখছি এটা জাস্ট তোমাদের জন্য, যেহেতু তোমরা একাডেমিক স্টুডেন্ট, তোমাদের জানাটা যাতে একটু স্ট্রং হয়, কেউ তোমাকে জিজ্ঞাসা করলে যাতে তুমি বলতে পারো, এই চিহ্নগুলো সহকারে এখানে এটা দেওয়া আছে। জাস্ট অতিরিক্ত জানার জন্য না, জাস্ট তোমাকে একটু দেখালাম যে তুমি এগুলা পরবর্তীতে পাচ্ছ, ঠিক আছে? এবার দেখেন, আমাদের পরমাণু মডেল নিয়ে আমরা তো বলছি, আমাদের পরবর্তী লেকচারে কিন্তু আমরা পরমাণু মডেল নিয়ে আলোচনা করবো। অনেকেই হচ্ছে লেকচারের শুরুটা পরমাণু মডেল দিয়ে করে, বাট আমি আজকে জাস্ট 3টা কণিকা নিয়ে বেসিক আলোচনা করছি, তাদের ভর চার্জ নিয়ে আলোচনা করছি। বাট দেখেন, এইখানে যে মডেলগুলো আছে, এই মডেলগুলোর মধ্যে কোনটা, আমরা কয়টা মডেল নিয়ে আলোচনা করছি? একটা হচ্ছে থমসনের পরমাণু মডেল, যেটা হচ্ছে প্লাম পুডিং মডেল নামে পরিচিত, ঠিক আছে? এই মডেলটার নাম হচ্ছে কি, প্লাম পুডিং মডেল, যেটা আমাদের দেওয়া হয়েছিল কি 1898-তে, ঠিক আছে? এরপরে যেটা দেওয়া আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা হচ্ছে সৌর মডেল নামে পরিচিত, এটা 1911-তে দিছে। হ্যাঁ, এই প্রত্যেকটা মডেল একটা আরেকটাকে সংশোধন করে আগাইছে। এর মানে এই না যে আরেকজনকে ভুল করছে দেখে তাতে ক্রিটিসাইজ করছে। তারা বিজ্ঞানীরা ক্রিটিসাইজও করে কি, যৌক্তিক ক্রিটিসাইজ, আমাদের মধ্যে না, আমরা অযৌক্তিকভাবে একজন আরেকজনের ক্রিটিসাইজ করা শুরু করে দিই। হ্যাঁ, ওরা মানে ক্রিটিসাইজ করছে মানব সভ্যতার ভালোর জন্য। এরপরে হচ্ছে কি বোর পরমাণু মডেল, যেটা 1913-তে দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্টলি। এরপরে যেটা দেওয়া আছে, যে এটা সবচেয়ে রিসেন্ট, যেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, 1924 থেকে 1928। ওকে, এরপরে খেয়াল করেন, এই মডেলগুলো নিয়ে আমি পরবর্তী স্লাইডে একটু করে আলোচনা করছি, এবং খুবই সুন্দরভাবে চমৎকারভাবে একটা চিত্রভিত্তিকভাবে দেখানোর চেষ্টা করছি, অল্প অল্প করে কিছু নিয়ে আলোচনা করছি। খেয়াল করো, প্রত্যেকটা পরমাণু মডেল যখন আস্তে আস্তে ডেভেলপড হয়েছে, চিত্রগুলো খেয়াল করো, সবাই যখন এটা পিডিএফটা পাবা, আজকেই তো মনে দিয়ে দেওয়ার কথা, এই পিডিএফটা যখন পাবা জাস্ট একটু করে রিডিং করে দেখো। তোমার কিন্তু এখনই তুমি কালকে যে পরীক্ষায় বসতেছো না, তোমাদের অনেকেরই মাথায় এখন আপাতত যে চিন্তাটা, আমার কলেজ এডমিশনের পরীক্ষাটা, এবং এই কলেজ এডমিশনের পরীক্ষার জন্য যারা আমাদের সাথে অলরেডি ছিল, দে আর অলরেডি জানে যে আমরা অনেক সুন্দর চমৎকারভাবে তাদের অনেকগুলা ক্লাস নিয়েছিলাম, এবং এই কারণে যাতে বাকিরাও করতে পারে, অলরেডি তাদেরকে একটা ডিসকাউন্টেড প্রাইসে আমরা তাদেরকে কোর্সটা অ্যালাউ করছি, যাতে তারাও ওই ক্লাসগুলো অ্যাক্সেস পেয়ে যায়, ঠিক আছে? এবং এটা নিয়ে আমি অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যে বা যারা শুনো নাই বা জানো নাই বা মাত্র জয়েন করছো, তাদের জন্য আমি কথাটা আবার বললাম। রিসেন্ট মানে কালকের মধ্যে বা আজকের মধ্যে আমাদের পোস্টারটা যাবে। হ্যাঁ, তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারো, বাট এখানে কোনো জোর জবরদস্তি নাই। একদম প্রথম যে মডেলটা, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাল্টনের পরমাণু মডেল, যেটা একদম সম্যক ধারণা ছিল, বাট পরবর্তীতে উনি তো একটা ভুল বলে ফেলছিল, যে উনি বলছিল যে কি পরমাণু হচ্ছে ইলেকট্রন হচ্ছে পরমাণু হচ্ছে অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে ডাল্টনের পরমাণু মডেল থেকে আমাদের থমসনের পরমাণু মডেল আসে। থমসন পরমাণু মডেলে উনি বলছিল যে ধনাত্মক আধান সমৃদ্ধ এই গোলাকার পৃষ্ঠের মধ্যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো থাকে,
এটা একটা মহা মিথ্যা কথা, কারণ আমরা জানি ধনাত্মক আধানগুলো নিউক্লিয়াসে থাকে, এরকম চতুর্দিকে ছড়ায় ছিটিয়ে থাকে না। হ্যাঁ, পরবর্তীতে আরেকজন লোকের নাম আছে, ওনার নাম হয়তো বা তোমরা অনেকেই জানো না, উনি একজন জাপানিজ, নাকাও হচ্ছে নাগাকাও, হ্যাঁ নাগা ওয়াকা উচ্চারণ নিয়ে কোনো অসুবিধা নেই। উনি অনেকটা যে ধারণা দিয়েছিল, উনি হচ্ছে কি গ্রহ উপগ্রহের সাথে কম্পেয়ার করে ফেলছিল। উনি বলছে যে শনি গ্রহের মতো হচ্ছে কি তারা আবর্তন করে। এর পরবর্তীতে আমাদের আস্তে আস্তে যখন আরও ডেভেলপমেন্ট হইলো, এই যে থমসনের স্টুডেন্টই, ওনার নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড, উনি যেটা বলছে যে উনি ফার্স্ট অফ অল বলছে যে কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিছে। পরবর্তীতে 1913 সালে আমাদের নিলস বোর, তার এই নিলস বোরে কিন্তু 3টা তাৎপর্য আছে, যেটা আমরা পরবর্তী লেকচারেই দেখবো। উনি 3টা বড় বড় কথা বলে গেছে এবং এই খুব যৌক্তিকভাবে কথাগুলো বলছে। অর্থাৎ এই পয়েন্টগুলো জাস্ট একবার করে রিডিং পড়লেন, না পড়ার মতো কোনো ওয়ার্ডিংসে আমি ইউজ করিনি, একদম না বুঝা বা তুমি একদমই বুঝবা না এমন কোনো কঠিন ওয়ার্ড আমি একটাও ইউজ করিনি, আমি সব সহজ সহজ ওয়ার্ডগুলো ইউজ করছি। এরপরে দেখেন সময় পরিক্রমায় পরবর্তীতে বোর সমারফিল্ডের মডেলটা আসছে। বোর সমারফিল্ড মডেলের পরবর্তীতে আমাদের তরঙ্গ বলবিদ্যা মডেল আসছে। এর পরবর্তীতে আমাদের শ্রোডিঞ্জারের ইকুয়েশন, এই শ্রোডিঞ্জার যেটা ওনার যে ইলেকট্রন মেক মডেল, ইলেকট্রনকে উনি ক্লাউডের সাথে কথা বলছে, যে তুমি দেখবা ইলেকট্রনগুলো ক্লাউডের মতো আছে অরবিটালে। আর লাস্টে যেটা আমাদের এই যে ইলেকট্রনের এখানে 1913 সালে যেটা হয়েছিল, জেমস চ্যাডউইক, উনি কিন্তু লাস্ট পর্যন্ত হচ্ছে কি প্রোটন আর নিউট্রনের সহ অবস্থান, মানে দেখো আমরা যেহেতু নিউট্রন করতেছি, নিউট্রনের ধারণাটা কিন্তু অনেক পরে আসছে, হুটহাট করে আসে নাই। নিউট্রনের যে ধারণাটা এটা অনেক পরে আসছে। অর্থাৎ দেখো এখানে বোর সমারফিল্ড মডেল থেকে শুরু করে এর পরবর্তীতে হচ্ছে তরঙ্গ বলবিদ্যা মডেল, যেগুলো কোয়ান্টাম বলবিদ্যা মডেলে ইনক্লুড হবে। এরপর হচ্ছে ইলেকট্রন মেক মডেল, অর্থাৎ যেটা হচ্ছে শ্রোডিঞ্জারের। আর সর্বশেষ যেটা আমাদের, মানে সর্বশেষ অ্যাকচুয়ালি মডেল না, উনি হচ্ছে চ্যাডউইক। এই চ্যাডউইক যেটা, উনি হচ্ছে ওই যে আমরা দেখছিলাম না বেরিলিয়ামকে আমরা হিলিয়াম কণা দ্বারা আগত করার মাধ্যমে উচ্চ গতি সম্পন্ন কি নিউট্রন কণা বের হয়েছিল, ওই নিউট্রন কণা সম্পর্কে ধারণা দিছে। অর্থাৎ দেখো সময়ের পরিক্রমা এই পরমাণু মডেলগুলোর ইতিহাসগুলো দেখো, সেই জন ডাল্টন থেকে শুরু হয়ে পরবর্তীতে আমাদের কি বলে যে থমসন মডেল আসছে, যেটাকে আমরা প্লাম পুডিং মডেল বলছি। পরবর্তীতে একজন জাপানিজ ভদ্রলোকও কথা বলছে, বাট কিছু ভুলভাল ছিল। এর পরবর্তীতে আমাদের রাদারফোর্ড আসছে, তারপর নিলস বোর আসছে। এর পরবর্তীতে আমাদের বোর সমারফিল্ড মডেল, তারপর হচ্ছে এই যে ওইটা যেটা বলছিলাম যে তরঙ্গ বলবিদ্যা মডেল। অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলোর দুইটা নেচার আছে, একটা হচ্ছে পার্টিকেল নেচার, আর হচ্ছে কি ওয়েভ নেচার। একটা হচ্ছে পার্টিকেল নেচার, আর হচ্ছে কি ওয়েভ নেচার। এই পার্টিকেল এবং ওয়েভ নেচার নাম হচ্ছে লুই দ্য ব্রয়, বাট আমরা বাংলায় বলি ডি ব্রগলি। তুমি যদি মানে গুগলে সার্চ করো যে ডি ব্রগলি নামে কেউ আছে নাকি, দেখবা ইংলিশে ওনার নামের উচ্চারণ হচ্ছে লুই দ্য ব্রয়। হ্যাঁ, লুই দ্য ব্রয়, আমরা এটাকে বানায় বলছি কি ডি ব্রগলি। তুমি দেখো এটাকে যে সার্চ করে দেখা যাচ্ছে ওনার নামটা স্পেলিং কী বাবা, এর নামের স্পেলিং হচ্ছে লুই দ্য ব্রয়। হ্যাঁ, তো এরপর হচ্ছে আরউইন শ্রোডিঞ্জার, লাস্টে আমাদের হচ্ছে কি চ্যাডউইক সাহেবের হচ্ছে আমাদের নিউট্রন নিয়ে কিছু আলোচনা। এখন দেখো এই যে পরমাণু মডেলগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, বাট আমরা পরমাণু মডেল নিয়ে হচ্ছে পরবর্তী লেকচারে কিছু জিনিসের মধ্যে আমরা যেটা পড়বো, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর হচ্ছে বোরের পরমাণু মডেল। ওই দুইটা পরমাণু মডেল কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছাড়া দেখো তোমাদের এইরকম একটা জিনিস তোমরা পড়ে আসছো। এখন এই জায়গায় সাধারণত এই জায়গায় থাকে জেড, এই জায়গায় থাকে এ, এটা অলরেডি করে আসছো। আর এই জায়গায় হচ্ছে এম প্লাস মাইনাস, আর হচ্ছে এন। এই প্রত্যেকটা সিগনিফিকেন্সটা আমরা জানি। দেখো জেডটা হচ্ছে মূলত একটা মৌলের প্রতীক। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রতীক। তারপর দেখো এখানে এই জেড যেটা, সরি জেড না বলতে আমি এটা বলছি এক্স যেটা, হ্যাঁ জেডটা বেশি। আর আমাদের জেডটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? পারমাণবিক সংখ্যাকে, পারমাণবিক সংখ্যা। এ হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাকে নির্দেশ করে। এনটা আর হচ্ছে এইগুলো, ধরো প্রত্যেকটাকে আমি মার্ক করে দিচ্ছি, প্লিজ খেয়াল করো। জেডটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করে বা অ্যাটমিক নাম্বারকে। এই ওয়ার্ডটা, এই জেড যে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারকে নির্দেশ করে। এই অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটন সংখ্যার সমান। কার সংখ্যা সমান? প্রোটন নাম্বারের সমান।
এ মূলত হচ্ছে পারমাণবিক ভরকে নির্দেশ করে বা অ্যাটমিক মাসকে নির্দেশ করে, যেটা নাম এটাকে অ্যাটমিক মাস বলে। এটার আরেকটা নাম্বার হচ্ছে নিউক্লিয়ন নাম্বার। নিউক্লিয়ন নাম্বার। এটার আরেকটা ইনফরমেশন হচ্ছে এই পারমাণবিক ভর হচ্ছে দুইটা সংখ্যার যোগফল। এটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন আর প্রোটনের সমষ্টি। নিউক্লিয়ন আর হচ্ছে প্রোটনের সমষ্টি। আর এখানে যেটা আমি এন লিখছি, এই এনটা হচ্ছে অনুস্থিত পরমাণুর সংখ্যা, একটা অনুস্থিত পরমাণুর সংখ্যা। অনুস্থিত পরমাণুর সংখ্যা। আর এম প্লাস মাইনাস যেটা, এটা হচ্ছে চার্জের সংখ্যা, চার্জের সংখ্যামান ও প্রকৃতিকে নির্দেশ করে। চার্জের সংখ্যামান ও প্রকৃতিকে নির্দেশ করে। দেখো এক্সটা হচ্ছে একটা মৌলের প্রতীক, ছোট হাতে এনটা হচ্ছে, অনেক সময় দেখা যায় কোনো মৌলের পরমাণুতে বা কোনো একটা মৌলের অণুতে একাধিক পরমাণু থাকতে পারে, আবার সে ধনাত্মক চার্জযুক্ত বা ঋণাত্মক চার্জযুক্ত হতে পারে। আর এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, সরি এ জেডটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, যেটা জার্মান ওয়ার্ড জোল থেকে আসছে। দেখো এই যে জেড যেটা, এটা একটা জার্মান ওয়ার্ড, জোল থেকে আসছে। জোল, যার মানে হচ্ছে সংখ্যা বা নাম্বার। ওকে, এইরকম বেসিক আইডেন্টিফিটি দিয়ে, এইরকম বেসিক আইডেন্টিফিকেশন দিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো বের করে ফেলতে পারি। তোমরা দেখো বেসিক্যালি এখানে প্রোটন আছে 11টা। দেখো আমি একটা একটা করে বের করি, তোমরা আমার সাথে সাথে বের করে ফেলো। এরকমভাবে পরীক্ষা কোয়েশ্চেন আসে যে এরকম চার্জিত বস্তু কোনা অথবা চার্জযুক্ত বস্তু কোনার এরকম আসে। এখানে আমার সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন আছে 11টা। যেহেতু এটার আধান হচ্ছে +1, তাই ইলেকট্রনের সংখ্যা কিন্তু কি, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা কমে যাবে। আর এখানে নিউট্রন কটা, নিউট্রন হচ্ছে কি আমরা জানি কি a মাইনাস জেড ইজ ইকুয়াল টু কি, a মাইনাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে নিউট্রন নাম্বার। তাহলে এটা কত, 12। কত, 12। অর্থাৎ পরেরটা যদি দেখি অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 8, আধান হচ্ছে -2। -2 যদি হয় তাহলে এটা হয়ে যাবে কি 18। মাইনাস হলে প্লাস করবা, প্লাস হলে কি মাইনাস করবা। আর এখানে নিউট্রন সংখ্যা কত, 16 মাইনাস 8, কারণ কত হবে 8। ঠিক আছে, বাকিটাও করে দেওয়া আছে। আর এইটারটা আপনারা হোমওয়ার্ক, এটা আপনারা করবেন যে এইটা ফেরিক, এই যে আয়রন 3+ যেটা আছে এটা আপনারা করবেন। ঠিক আছে, আয়রন 3+এরটা একটু জাস্ট আমি 1 মিনিট সময় দিলাম, সবাই আয়রন 3+এরটা একটু করে দেখাও যে এখানে ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, আর এটার আধান কত। ঠিক আছে, কত আসছে দেখো তো। আমাদের Fe3+ ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, এটার আধান হচ্ছে +3, প্রোটন হচ্ছে 26, ইলেকট্রন হচ্ছে 23, আর এই দুইটার মাঝখানে হচ্ছে কত 30। ঠিক আছে, অর্থাৎ দেখো এই জায়গা পর্যন্ত আমরা আজকে দেখলাম। আমরা পরবর্তী দিন যখন শুরু করবো আমরা পরমাণু মডেল থেকে শুরু করবো এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস দেখবো যেগুলো তোমরা আগে পড়ে আসছো। অর্থাৎ আজকের লেকচারে আমরা যতটুকু দ্বারা দেখাইছি একদম ইনিশিয়াল স্টার্টিং, কারণ তোমরা এখনো একাডেমিক লাইফটা ওইরকমভাবে শুরুই করো নাই, পড়াশোনা থেকে অনেকটাই দূরে ছিল। বাট আমাদের একটা কমিটমেন্ট আর দেখো টিচারের কাজ শুধু তোমাকে গাইড করা, তোমাকে ওই পথটাতে নিয়ে যাওয়া, আর বাকিটুকু দায়িত্ব কিন্তু তোমার। কারণ দিন শেষে তুমি যখন ভালো করবা, তুমি যখন তোমার কাঙ্ক্ষিত এইমে চলে যাবা, তখন দেখবা ইউ ফিল থ্যাঙ্কফুল টু আস, তুমি আমাকে ধন্যবাদ দিবা, এরপরে তুমি তোমার লাইফে এগিয়ে যাবা। আমি বারবারই বলবো কোনো উত্তেজনার বসে না,
বুদ্ধি বিবেক খাটায়া যে বা যারা আমাদের প্রতি আগেও ভরসা রাখছিল বা যে বা যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হবা। এই আস্থা বা বিশ্বাসের পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে? তো তোমাদের সাথে সামনের ক্লাসে আবার দেখা হবে। আর একটু পরেই তোমাদের ফিজিক্সের ভাইয়া ক্লাস নেবে। সবাই একটু রেস্ট নিয়ে আবার চলে আসো ফিজিক্সের ক্লাসে। ঠিক আছে? স্টিল দেন সবাই ভালো থাকবা। টাটা।